সর্বশেষ যে লেকচার সেট অর্থাৎ সাধারণ জ্ঞান ৮ আমরা এটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এটা হলে একটু ভালো হয়। হ্যাঁ, স্ক্রিনে ভালো দেখাবে। তো আমরা এটা নিয়ে কথা বলবো, অর্থাৎ আপনাদের ১-২ করে আজকে আমাদের বাংলাদেশ বিষয়বলী ক্লাস শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ লেকচার নাম্বার ৮। আজকে যে আলোচনার টপিকগুলো নির্ধারণ করা হয়েছে আপনাদের ৮ নম্বর লেকচার শিটে, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, এর সঙ্গে রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, যেখানে দেখবেন বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, বাংলাদেশ বিশ্ব সাহিত্য কেন্দ্র, এরপরে রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ইত্যাদি। শেষ অংশে আমরা দেখব আমাদের আজকের যে টপিকে রয়েছে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা, এবং একেবারে সর্বশেষ অংশে রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য। এবং আপনাদের জন্য যা ১ থেকে আপনারা ৮ নম্বর লেকচার সেটের গুরুত্বপূর্ণ সালগুলো পড়েছেন, তার বিখ্যাত ঐতিহাসিক কিছু সাল আপনাদের শেষ অংশে যুক্ত করা হয়েছে। এই নিয়ে আজকে আমাদের বাংলাদেশ বিষয়বলীর সর্বশেষ লেকচার সেট এবং লেকচার নাম্বার ৮ এর ক্লাস হচ্ছে। আগামী দিন থেকে আপনাদের আন্তর্জাতিক বিষয়বলীর ক্লাস শুরু হবে। তো প্রথমে সবাই আপনারা লেকচার শিট বের করেন। লেকচার শিটে আপনারা প্রথমে দেখেন বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো যে টপিকটি রয়েছে, এটি আমরা আলোচনা করব এবং একটু আপনাদের বোর্ডের মাধ্যমে এটা দেখাচ্ছি আমি। আসলে স্থানীয় সরকার কাকে বলা হয় বা স্থানীয় সরকার কি? স্থানীয় সরকারটা হচ্ছে যে একটা দেশের ক্ষুদ্র ক্ষুদ্র একটি এলাকা, যেটি আপনার নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এটি আপনার নিয়ন্ত্রিত হয়, এবং যাদের আপনার এখানে কর আরোপ করা, কর রোধ করা, কর মওকুফ করার ক্ষমতা রয়েছে, তাদেরকে বলা হয় স্থানীয় সরকার ব্যবস্থা। কিন্তু স্থানীয় সরকার কি বা স্থানীয় সরকার ব্যবস্থা কাকে বলে, এরকম প্রশ্ন আপনাদের লিখিত হোক আর এমসিকিউ পরীক্ষা হবে না। আপনাদের যে প্রশ্নটা করা হবে, আপনারা এখন দুটি তথ্য আগে লেখেন যে বাংলাদেশে স্থানীয় সরকার অধ্যাদেশ, বাংলাদেশে স্থানীয় সরকার অধ্যাদেশ, অধ্যাদেশের আপনারা ইংরেজি শব্দ ৫ নম্বর লেকচার শিটে পড়েছেন অর্ডিন্যান্স। ৫ নম্বর লেকচার শিটে পড়েছেন আপনারা অর্ডিন্যান্স। অধ্যাদেশ, বাংলাদেশ স্থানীয় সরকার অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি হয় ১৯৭৬ সালে। বাংলাদেশ স্থানীয় সরকার অধ্যাদেশ বা ব্র্যাকেটে লিখতে পারেন অর্ডিন্যান্স জারি হয় ১৯৭৬ সালে। পরে আপনারা সেন্টেন্সটা লেখেন স্থানীয় সরকারকে গণতন্ত্রের ভিত বলা হয়। স্থানীয় সরকারকে গণতন্ত্রের ভিত, ভয়রাসিত গণতন্ত্রের ভিত বলা হয়। স্থানীয় সরকারকে গণতন্ত্রের ভিত বলা হয়। এবার আমরা দেখব যে দেখেন আমাদের বাংলাদেশে মূলত ২ ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। একটি হচ্ছে আপনার গ্রাম অঞ্চল আর অপরটি হচ্ছে শহর অঞ্চল। গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো মূলত ৩ ধরনের। এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। শহর অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো হচ্ছে ২ ধরনের, পৌরসভা এবং সিটি কর্পোরেশন। সবগুলোই আমাদের লেকচার শিটে রয়েছে। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি হোয়াইট বোর্ডে স্থানীয় সরকার কাঠামোর যে স্তর বিন্যাসটা রয়েছে আমি আপনাদের লিখে দিচ্ছি। বর্তমানে আমাদের স্থানীয় সরকার কাঠামো কত ধরনের বা প্রধানত কত প্রকার, এরকম যদি প্রশ্ন হয় তাহলে আপনারা বলবেন ২ ধরনের বা ২ প্রকার। এই ২ প্রকারের একটি হচ্ছে আপনার গ্রাম অঞ্চল, এগুলো আপনারা খাতায় লিখে রাখবেন তাহলে মনে রাখা সুবিধা হবে। আর দ্বিতীয়টি হলো শহর অঞ্চল। গ্রাম অঞ্চল, দ্বিতীয়টি শহর অঞ্চল। গ্রাম অঞ্চলের এটা হচ্ছে ৩টি স্তর। তাহলে প্রশ্ন যদি করে
গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো কত ধরনের? 3 ধরনের। নিম্ন যেটা রয়েছে ইউনিয়ন পরিষদ, মধ্যম স্তরে রয়েছে উপজেলা পরিষদ এবং সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ। ঠিক এভাবে করে আপনাদের শহরাঞ্চল রয়েছে নিম্ন স্তরে পৌরসভা আর উচ্চ স্তরে রয়েছে সিটি কর্পোরেশন। তাহলে আমরা হোয়াইট বোর্ডে আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকার কাঠামো মূলত 2 ধরনের বলা হয়েছে এখানে। একটি হচ্ছে আপনার গ্রাম অঞ্চল, যেটিকে নাম দিয়েছি আমরা ইউনিয়ন পরিষদ, গ্রাম অঞ্চল এবং শহরাঞ্চল। গ্রাম অঞ্চল একটি 3 ধরনের, এটি আপনার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এবং শহরাঞ্চল এটি 2 ধরনের, পৌরসভা এবং সিটি কর্পোরেশন। লেকচার শিটের শুরুতে দেখেন আপনারা ইউনিয়ন পরিষদ। যতগুলো আমাদের স্থানীয় সরকার কাঠামো রয়েছে এর যেটি সর্বনিম্ন স্তর তার নাম হলো ইউনিয়ন পরিষদ। আমাদের বাংলাদেশে ইউনিয়ন পরিষদ কয়টি রয়েছে? আপনাদের লেকচার শিটে এমন সংখ্যা দেওয়া রয়েছে 3টি, কিন্তু অর্থনৈতিক সমীক্ষা 2020 এবং জাতীয় তথ্য বাতায়ন এদের তথ্য অনুযায়ী আমাদের বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর যে ইউনিয়ন পরিষদ এটি আপনারা মনে রাখবেন 4562টি। তাহলে স্থানীয় সরকার কাঠামো রয়েছে কয়টি, ইউনিয়ন পরিষদ কয়টি? এমন প্রশ্নের উত্তর হলে আমরা বলবো 4562টি। আর বাকি যেটা আপনাদের রয়েছে 4565 বা 4536টি, এটা আপনারা ধারণা রাখবেন, তবে মনে রাখার দরকার নেই। মনে রাখবেন আপনারা, এই মনে রাখাটা হচ্ছে 4562। আমাদের বাংলাদেশে যে স্থানীয় সরকার ব্যবস্থার ইউনিয়ন পরিষদ যাদের আপনার ধারণা আছে তারা আপনারা দেখেছেন যে ইউনিয়ন পরিষদে মোট 9টি ওয়ার্ড থাকে এবং এই 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য নির্বাচিত হয়, যাদেরকে আমরা ইংরেজিতে মেম্বারই বলে থাকি। সদস্য কেউ বলে না, আপনার ইউনিয়ন পরিষদের সদস্য বলে না, বলে মেম্বার। তো এই যে মেম্বার আপনার যে 9 জন হয় তারা আপনার পুরুষও হতে পারে, তারা আপনার নারীও হতে পারে, কিন্তু 3 জন সংরক্ষিত মহিলা আসন হয়, যে 1 2 3 এই 3টি ওয়ার্ড নিয়ে একজন নারী হন, অপরদিকে 4 5 6 এটা নিয়ে আপনার আরেকজন নারী হন, আবার 7 8 9 এই 3টি ওয়ার্ড থেকে আরেকজন নারী নির্বাচিত হন। তাহলে এই 3 জন নারী যদি হয় আর সমগ্র ইউনিয়নে যিনি প্রধান তিনি হচ্ছেন চেয়ারম্যান, তিনি সহ আপনার ইউনিয়ন পরিষদ গঠিত হয় কতজনকে নিয়ে? এমন প্রশ্ন হলে আমরা উত্তরে বলবো 13 জনকে নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। আমাদের বাংলাদেশে যেসব নারীরা এখন ইউনিয়ন পরিষদে অংশগ্রহণ করছেন তারা 1997 সালের আগে সরাসরি অংশগ্রহণ করতে পারতেন না। বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে সর্বপ্রথম তথা সরাসরি অংশগ্রহণ করার সুযোগ লাভ করে 1997 সালে। এই প্রশ্নটিও আপনাদের অনেক সময় করা হয়। আপনাদের যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীরা সরাসরি কত সালে প্রথম অংশগ্রহণ করে, আমরা বলবো 1997 সালে। বাংলাদেশে যে 4562টি ইউনিয়ন পরিষদ রয়েছে এদের মধ্যে সর্বপ্রথম যে আপনার সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন যে পরিষদ আয়তনের দিক দিয়ে তার নাম হচ্ছে সাজেক ইউনিয়ন, এটি রাঙ্গামাটির বাগাইছড়িতে অবস্থিত। আমাদের বাংলাদেশের জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়নটির নাম হচ্ছে ধামসরা ইউনিয়ন, যেটি ঢাকার সাভারে অবস্থিত। বাংলাদেশের আয়তন ও জনসংখ্যায় উভয় দিক দিয়ে ক্ষুদ্রতম ইউনিয়নের নাম হলো হাজীপুর ইউনিয়ন, যেটি ভোলা জেলার দৌলত খান উপজেলায় অবস্থিত। খুব সিম্পল বিষয়। তাহলে আমরা ইউনিয়ন পরিষদের আলোচনাটি আমরা একটু শেষ করছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। যে বাংলাদেশ সরকারের স্থানীয় কাঠামোর সর্বনিম্ন স্তর এবং আপনার সাহিত্য শাসিত প্রতিষ্ঠানটির নাম হলো ইউনিয়ন পরিষদ। আমাদের বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদ রয়েছে 4562টি। এই ইউনিয়ন পরিষদের মধ্যে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে আপনার 9টি করে ওয়ার্ড থাকে এবং 9টি ওয়ার্ডে 9 জন সদস্য, 3 জন সংরক্ষিত মহিলা সদস্য এবং একজন চেয়ারম্যান। একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় 13 জন সদস্য নিয়ে। মনে রাখবেন যে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সরাসরি নির্বাচনে নারীরা অংশগ্রহণ করে সর্বপ্রথম 1997 সালে। বাংলাদেশের আয়তনে বৃহত্তম ইউনিয়ন পরিষদ সাজেক ইউনিয়ন,
আর জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন ধামসোনা ইউনিয়ন। আয়তন ও জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়নটির নাম হচ্ছে হাজীপুর ইউনিয়ন, যেটি ভোলা জেলার দৌলত খান উপজেলায় অবস্থিত। এরপরে দেখেন আপনারা একাধিক ইউনিয়ন বা পৌরসভা নিয়ে একটি উপজেলা গঠিত হয়। তাহলে আমাদের বাংলাদেশে বর্তমানে উপজেলা রয়েছে 492টি। যদি আপনারা কোনো জায়গায় 493টি উপজেলা দেখেন, তাহলে ডাসার একটা উপজেলা মাদারীপুর জেলার, এটিকে এখনো উপজেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। অর্থাৎ আজ পর্যন্ত বাংলাদেশের মোট উপজেলা রয়েছে 492টি। 492 তথা আপনার সর্বশেষ যে উপজেলা, সে উপজেলাটির নাম হচ্ছে শায়েস্তাগঞ্জ। আমরা বাংলাদেশ উপজেলা থেকে গুরুত্বপূর্ণ আরো দুই একটি তথ্য লিখে রাখবো। সবাই আপনারা খাতায় লিখে রাখেন তথ্য দুইটি। বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদ 1982 সালে, সালটা লিখে রাখবেন, প্রবর্তন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ 1982 সালে। এরপরে আমরা লিখব বাংলাদেশে থানাকে উপজেলা নামকরণ করা হয়। 1983 সালে। বাংলাদেশের থানাকে উপজেলা নামকরণ করা হয় 1983 সালে। এরপরে আপনাদের বাকি যে তথ্যটা লিখতে হবে, এই তথ্যটা আপনারা লিখে রাখার দরকার নেই, আপনাদের লেকচার শিটে আছে যে বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু হয় কত সালে। তাহলে আমরা লিখে রাখতে পারেন, বা আপনাদের লেকচার শিটে লেখা আছে, লেখা দরকার নেই, 1985 সালে। আমরা যেটা দেখছি আমাদের বাংলাদেশে উপজেলা ব্যবস্থা, এটা আমরা প্রবর্তন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ 1982 সালে এটা প্রবর্তন করেছেন। আর বাংলাদেশে উপজেলা নামকরণ করা হয় কখন, এমন প্রশ্ন হলে উত্তরটি হবে 1983 সালে। আর আমাদের বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু হয় বা প্রথম নির্বাচন হয়েছে 1985 সালে। বাংলাদেশে আপনার দ্বিতীয় উপজেলা নির্বাচন হয় 1990 সালে। কিন্তু 1991 সালে আপনার এই উপজেলা ব্যবস্থাটাকে বাতিল করে দেওয়া হয়। উপজেলা ব্যবস্থা বাতিল করে আমাদের আপনার জাতীয় সংসদে আবার উপজেলা বাতিল বিলটি পাস করা হয় 1992 সালে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে জাতীয় সংসদে উপজেলা বাতিল বিল কখন আপনার পাস হয়, উত্তরটি হবে 1992 সালে। আর উপজেলা ব্যবস্থা আপনার যদি সহজে বলে যে কখন বাতিল করা হয়, জাতীয় সংসদ যদি না বলে, তাহলে উত্তরটি হবে 1991 সালে। পুনরায় বা আপনার পূর্ণ প্রবর্তন করা হয় বাংলাদেশের উপজেলা ব্যবস্থা 1998 সালে। বর্তমানে আমাদের বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু রয়েছে। আর এই উপজেলা ব্যবস্থাগুলোর মধ্যে আপনার উপজেলাতে নির্বাচিত, আপনারা সবাই খাতায় লেখেন এটা, উপজেলাতে নির্বাচিত প্রতিনিধি থাকে, তিনজন। একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান। এখন এই যে দুইজন যে ভাইস চেয়ারম্যান থাকেন, এই দুইজন ভাইস চেয়ারম্যানের মধ্যে আপনার শর্ত হচ্ছে একজন মহিলা থাকা আবশ্যক আর একজন পুরুষ থাকা আবশ্যক। তাহলে যদি আমাদের প্রশ্ন হয় যে আমাদের বাংলাদেশের উপজেলা ব্যবস্থায়
আপনার বা উপজেলাতে নির্বাচিত প্রতিনিধি কতজন? প্রথম উত্তরটি হচ্ছে 3 জন। তাহলে আপনার উপজেলা পরিষদের প্রধানকে চেয়ারম্যান, চেয়ারম্যান কয়টা হবে? 1 জন। ভাইস চেয়ারম্যান কতজন? 2 জন। 2 জনের মধ্যে একজন নারী আর একজন পুরুষ হয়ে থাকে। আমাদের বাংলাদেশে তাহলে উপজেলা যেগুলো রয়েছে, এখান থেকে যে তথ্যগুলো আপনারা মনে রাখবেন, আমাদের বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় বা এটা চালু করার যিনি চেষ্টা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালে, নামকরণ করা হয় 1983 সালে, আর উপজেলা ব্যবস্থা চালু হয় বা কার্যক্রম শুরু করে 1985 সালে। বাংলাদেশে উপজেলা বিল বাতিল বিল পাস, এটা উপজেলা বাতিল করা হয় 1991 সালে। জাতীয় সংসদে উপজেলা বাতিল বিল পাস হয় 1992 সালে। আবার যদি প্রশ্নটি হয় যে উপজেলা ব্যবস্থা পূর্ণ প্রবর্তন করা হয় কত সালে, তাহলে আপনারা উত্তর দিবেন 1998 সালে। বাংলাদেশে এ পর্যন্ত বর্তমানে উপজেলা রয়েছে 492টি। 492তম উপজেলার নাম হলো শায়েস্তাগঞ্জ উপজেলা, এটি হবিগঞ্জ জেলার একটি জেলা। আমাদের উপজেলার পরে দেখেন একাধিক উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়ে থাকে। বাংলাদেশে যে এরপরে রয়েছে আমাদের জেলা পরিষদ। জেলা পরিষদে একটি তথ্য আপনারা সবাই আপডেট করেন। 3 নাম্বার যেটা, জেলা বোর্ড এর নামকরণ জেলা পরিষদ করা হয় 1977 সালে। লেকচার শিটে দেখেন সবাই, 1977 সালে যেটা রয়েছে এটা 1977 সাল হবে না, কারেকশন করব আমরা। এটা সঠিক উত্তর হচ্ছে 1976 সালে। আমি আবারও বলছি, জেলা পরিষদের 3 নাম্বারটি আপনারা দেখেন, জেলা বোর্ড এর নামকরণ জেলা পরিষদ করা হয় 1976 সালে। লেকচার শিটে রয়েছে 77 সালে, আপনারা 77 শব্দটি আপনারা কেটে 76 করবেন। এখন বাংলাদেশে আমাদের যে জেলা পরিষদ এটি রয়েছে 64টি। জেলা পরিষদের আপনার একটা নিয়মটা হচ্ছে 15টি ওয়ার্ড থেকে 15 জন সদস্য নির্বাচিত হবেন, 5 জন সংরক্ষিত মহিলা সদস্য হবেন আর 1 জন চেয়ারম্যান। তাহলে জেলা পরিষদ গঠিত হয় কত জনকে নিয়ে? সঠিক উত্তর হচ্ছে আপনার 21 জনকে নিয়ে। তাহলে জেলা পরিষদ গঠিত হয় 21 জন সদস্যকে নিয়ে। এখন এই জেলা পরিষদের ভোট জনগণের মাধ্যমে নির্বাচিত হন না। তারা যেটা নির্বাচন বর্তমানে করা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের যে সব আপনার মেম্বার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, উপজেলার যারা আপনার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার যারা মেয়র, কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের পৌরসভার মেয়র, কাউন্সিলর, তারা ভোট দিয়ে এই উপজেলার এই সদস্যগুলোকে নির্বাচন করে থাকেন। আমাদের ওটি জানার বিষয় না, আমাদের জানার বিষয় বাংলাদেশে বর্তমানে জেলা পরিষদ 64টি, আর আমাদের বাংলাদেশের জেলা পরিষদের আপনার সদস্য মোট হচ্ছে 21 জন। এবার দেখেন আপনারা শহর অঞ্চলে যে স্থানীয় সরকার কাঠামো 2 ধরনের আমরা বলছিলাম, এর একটি হচ্ছে আপনার পৌরসভা আর অপরটি হচ্ছে আপনার সিটি কর্পোরেশন। বাংলাদেশের যে পৌরসভা যেটি রয়েছে আপনার আমাদের বাংলাদেশে 327টি, কেউ কেউ আপনারা কোন জায়গায় পাবেন 328টি, কেউ পাবেন 329টি। বিভিন্ন কারণে দুটি কমেছে, একটিকে আপনার সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়েছে আর আরেকটিকে আপনার এমনিতে কমিয়ে তাকে ইউনিয়ন পরিষদে ভাগ করা হয়েছে। যা হোক না কেন সেটা আমাদের জানার প্রয়োজন না, আমাদের সংখ্যাটা প্রয়োজন যে বর্তমানে আমাদের বাংলাদেশে পৌরসভার সংখ্যা হচ্ছে 327টি এবং 327তম বা সর্বশেষ যে পৌরসভা আপনাদের লেকচার শিটে রয়েছে তার নাম হলো তাড়াশ পৌরসভা, এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। আমাদের বাংলাদেশে এই পৌরসভাগুলোর মধ্যে আপনার আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম যে পৌরসভা এটি আপনারা লিখে রাখেন সবাই, আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম পৌরসভা বগুড়া সদর। এটা লিখতে হবে, আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম পৌরসভার নাম বগুড়া সদর। এরপরে আপনারা লেখেন আয়তনে ক্ষুদ্রতম, আয়তনে ক্ষুদ্রতম পৌরসভা, আয়তনে ক্ষুদ্রতম পৌরসভা বানারীপাড়া, বানারীপাড়া এটা বরিশাল, বরিশাল একটা পৌরসভা বানারীপাড়া। আয়তনে ক্ষুদ্রতম পৌরসভা বানারীপাড়া। জনসংখ্যায় জনসংখ্যায়
জনসংখ্যায় ক্ষুদ্রতম পৌরসভা কোটালীপাড়া। জনসংখ্যায় ক্ষুদ্রতম পৌরসভা কোটালীপাড়া, এটি গোপালগঞ্জ জেলায়। জনসংখ্যায় ক্ষুদ্রতম পৌরসভা কোটালীপাড়া, গোপালগঞ্জ। বিষয় যেটা হলো যে আপনারা যখন ইউনিয়ন পরিষদ দেখছিলেন তখন এটা 13 জন সদস্য গঠিত হয়েছে দেখেছি আমরা। উপজেলা পরিষদ গঠিত হয়েছিল আপনার আমরা দেখেছি এখানে 3 জন জনপ্রতিনিধি দ্বারা, আর জেলা পরিষদ গঠিত হয়েছিল 21 জন দ্বারা। কিন্তু পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সদস্য কতজন থাকবে এটার কোনো সীমাবদ্ধতা নাই। যতটি ওয়ার্ড সৃষ্টি করা প্রয়োজন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ততটি ওয়ার্ড সৃষ্টি করা হয়। তাহলে এটা কতজন গঠিত হয় এমন কোন সংখ্যা আমরা দিতে পারবো না, কারণ এক একটা পৌরসভাতে এক একটা সংখ্যা গঠিত হয়েছে। তবে আপনারা যেটা মনে রাখবেন, পৌরসভার যিনি প্রধান তাকে বলা হয় মেয়র। এটি আমরা মনে রাখবো, পৌরসভার যিনি প্রধান তার পদবি হলো মেয়র। অপরদিকে বাংলাদেশের প্রথম যে পৌরসভা, এই প্রথম পৌরসভাটির নাম হচ্ছে আপনার ঢাকা পৌরসভা, যেটি 1864 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে খুব সিম্পল বিষয়গুলো আমরা দেখছি। বাংলাদেশ শহর অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো দুই ধরনের, একটি হচ্ছে পৌরসভা, অপরটি সিটি কর্পোরেশন। পৌরসভার যিনি প্রধান তার পদবি মেয়র। বাংলাদেশের প্রথম পৌরসভাটির নাম হচ্ছে আপনার ঢাকা পৌরসভা, গঠিত হয় 1864 সালে। বাংলাদেশের সর্বশেষ তথা 327তম পৌরসভার নাম তাড়াশ পৌরসভা, যেটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। আমাদের বাংলাদেশের আয়তনে ও জনসংখ্যায় বৃহত্তম পৌরসভা বগুড়া সদর পৌরসভা। বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম পৌরসভা বানারীপাড়া পৌরসভা, যেটি বরিশালে রয়েছে। আর আমাদের বাংলাদেশের জনসংখ্যায় আপনার ক্ষুদ্রতম পৌরসভাটির নাম হচ্ছে কোটালীপাড়া পৌরসভা, যেটি গোপালগঞ্জ জেলায় রয়েছে। এরপরে দেখবো আমরা সিটি কর্পোরেশন। আমাদের বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন রয়েছে আপনার 12টি। বাংলাদেশের সিটি কর্পোরেশন কয়টি? আমরা উত্তরে বলবো 12টি। 12তম বা সর্বশেষ যে সিটি কর্পোরেশন তার নাম হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বাংলাদেশের সর্বশেষ বা 12তম সিটি কর্পোরেশনের নাম কি? ময়মনসিংহ সিটি কর্পোরেশন। দেখেন এই 12টি সিটি কর্পোরেশনের নাম আপনি চাইলে মনে রাখতে পারেন, কারণটা খুব সহজ। কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে যে 8টি বিভাগ আছে এটা আমরা সবাই জানি। 8টি বিভাগের নাম অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। প্রতিটি বিভাগীয় শহরে একটি করে সিটি কর্পোরেশন রয়েছে। তাহলে 8টি বিভাগে 8টি সিটি কর্পোরেশন। আমরা জানি ঢাকাতে আপনার 2টি সিটি কর্পোরেশন রয়েছে, কারণ 2011 সালে যে ঢাকা সিটি কর্পোরেশন এটাকে ভেঙে দেওয়া হয়, যে একটি নাম করা হয় আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি নাম করা হয়, আর আরেকটি নাম করা হয় আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2টি। এখানে যদি 2টি পেয়ে যায়, 8টি আর একটা 2 আপনার যদি যোগ হয় তাহলে আমরা সংখ্যাটা বলছি আপনার 9টি। এবার দেখি আমরা নারায়ণগঞ্জ একটা সিটি কর্পোরেশন 10টি, গাজীপুর একটা সিটি কর্পোরেশন 11টি, এবং সর্বশেষ যে আপনার আরেকটা সিটি কর্পোরেশন রয়েছে আমাদের, যেটি জনসংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন, যার নাম কুমিল্লা সিটি কর্পোরেশন। তাহলে খুব সহজ আমরা পেয়ে গেলাম। এবার দেখেন এই 12টি সিটি কর্পোরেশনের মধ্যে আপনাদের লেকচার শিটে দেওয়া আছে আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশনের নাম হলো গাজীপুর সিটি কর্পোরেশন। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশনের নাম গাজীপুর। কিন্তু লেকচার শিটে আর 2টি তথ্য আমাদের এখানে দেওয়া নাই, এই 2টি তথ্য আপনাকে লিখতে হবে। একটি হচ্ছে আয়তনে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন, এটা আপনাদের লিখতে হবে। আয়তনে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন, আয়তনে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন। আয়তনে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন।
এরপরে লিখবো আমরা জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশন। জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশন। এরপরে আপনারা একটা তথ্য লেখেন, বাংলাদেশের ইতিহাসে, আমি আপনাদের হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি, মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বা ল্যাপটপ স্ক্রিনে, বাংলাদেশের ইতিহাসে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 2018 সালের প্রশ্ন, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী সিটি কর্পোরেশনের মেয়র, প্রথম নারী সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। ডাক্তার সেলিনা হায়াত আইভি। ব্র্যাকেটে লিখবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তাহলে আমাদের বাংলাদেশের যে 14টি সিটি কর্পোরেশন, 12টি সিটি কর্পোরেশন রয়েছে, আমরা 12টি নাম পেয়ে গেলাম। আমরা বলছি যে আমাদের যেটি বিভাগ রয়েছে 8টি, প্রত্যেকটা বিভাগের শহরে 8টি সিটি কর্পোরেশন। ঢাকাতে যেহেতু 2011 সালে বিভক্ত করে করা হয়েছে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, তাহলে একটা যোগ হচ্ছে ওখানে 9টি, আর বাকি 3টা তো আপনি এখানে লিখেই ফেললেন। যে জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন, আর বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। আর লেকচার সিটি রয়েছে যে বাংলাদেশের আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন। তাহলে প্রশ্ন যদি এরকম ভাবে হয় যে নিম্নের কোনটি সিটি কর্পোরেশন নয়, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো যেটার মাধ্যমে সরকার পরিচালিত হয় তাকে বলা হয় বাংলাদেশের প্রশাসন। দুই ধরনের, একটির নাম হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর অপরটির নাম হচ্ছে আপনার উপজেলা প্রশাসন। তাহলে কেন্দ্রীয় প্রশাসন যেটি আমাদের বাংলাদেশে রয়েছে, এটি সরকার এবং সচিবালয় চালায়। আর আপনার যেটি রয়েছে মাঠ পর্যায়ের প্রশাসন, এটি মাঠ পর্যায়ের প্রশাসনের 3টি ভাগ আছে আপনার। একটি হচ্ছে প্রথম যেটি ভাগ মাঠ পর্যায়ের প্রশাসনের সর্বোচ্চ ভাগ বিভাগ, আর দ্বিতীয় ভাগটির নাম হচ্ছে আপনার জেলা, আর তৃতীয় ভাগটির নাম হচ্ছে উপজেলা প্রশাসন। তো আপনাদের দেখেন মাঠ পর্যায়ে প্রশাসনের প্রথমে যেটা রয়েছে বিভাগ। কিছুক্ষণ আগেই আমরা বললাম যে আমাদের বাংলাদেশে মোট বিভাগ রয়েছে 8টি। কিভাবে 8টি বিভাগ হয়েছে, কখন হয়েছে, আমরা এই তথ্যগুলো এখন দেখে নেব। তো আপনারা সবাই একটু লেখেন, এটা লিখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন হয় যে বাংলাদেশ অংশে সর্বপ্রথম 1829 সালে, বাংলাদেশ অংশে সর্বপ্রথম 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং তিনটি বিভাগ সৃষ্টি করেন। বিভাগগুলোর নাম আমি লিখে দিচ্ছি: ঢাকা,
চট্টগ্রাম, রাজশাহী। সেন্টেন্সটি হোয়াইট বোর্ডে লেখা রয়েছে, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ অংশে সর্বপ্রথম 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং 3টি বিভাগ সৃষ্টি করেন। আর 3টি বিভাগের মধ্যে একটি হচ্ছে আপনার ঢাকা, দ্বিতীয়টি চট্টগ্রাম এবং তৃতীয়টির নাম হচ্ছে রাজশাহী বিভাগ। এবার আপনারা লিখবেন সবাই 4 নাম্বার খুলনা বিভাগ। বিভাগ 1900 বিভাগ সালে। সিলেট বিভাগ 95 সালে। 7 নাম্বার রংপুর বিভাগ 1900 রংপুর বিভাগ করা হয় এবং সর্বশেষ যে বিভাগ করা হয়েছে এটি হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগ 2015 সালে। তাহলে কোন বিভাগ কত সালে সৃষ্টি হয়েছে এটিও আমরা জেনে ফেললাম। অর্থাৎ আমাদের বাংলাদেশে এই পর্যন্ত বিভাগ রয়েছে 8টি। যদি বলে সর্বপ্রথম বাংলাদেশ অংশে কে বিভাগ সৃষ্টি করেন, তাহলে আমরা মনে রাখবো সর্বপ্রথম বিভাগ সৃষ্টি করেন লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি কখন এটি করেন? 1829 সালে। বাংলাদেশে প্রথম লর্ড উইলিয়াম বেন্টিং কতটি বিভাগ করেন? 3টি। কোন কোন গুলোকে তিনি বিভাগ করেছিলেন? ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী। আমাদের বাংলাদেশের চতুর্থ বিভাগ করা হয় আপনার খুলনা বিভাগকে 1960 সালে। পঞ্চম বিভাগ করা হয় বরিশালকে 1993 সালে। ষষ্ঠ বিভাগ করা হয় আপনার সিলেটকে 1995 সালে। সপ্তম বিভাগ করা হয় রংপুর বিভাগকে 2010 সালে এবং ময়মনসিংহ বিভাগকে করা হয় 2015 সালে। বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে আপনাদের লেকচার শিটে রয়েছে। আয়তনে আপনার বৃহত্তম বিভাগ চট্টগ্রাম এবং জনসংখ্যায় বৃহত্তম বিভাগ ঢাকা বিভাগ। বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম বিভাগটির নাম হচ্ছে আপনার সিলেট বিভাগ এবং দুঃখিত আয়তনে ক্ষুদ্রতম বিভাগের নাম ময়মনসিংহ বিভাগ। আর আপনার জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগটির নাম হচ্ছে সিলেট বিভাগ। এই তথ্যগুলো আমরা একটু মনে রাখবো। বিভাগ ভিত্তিক জেলার সংখ্যাও অনেক সময় আমাদের প্রশ্ন হয়। তো আপনারা মনে রাখবেন সবচাইতে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে 13টি, দ্বিতীয় বেশি জেলা রয়েছে চট্টগ্রাম বিভাগে 11টি এবং খুলনা বিভাগে 10টি। এরপরে রাজশাহী ও রংপুর বিভাগে রয়েছে 8টি করে, বরিশাল বিভাগে রয়েছে 6টি, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে রয়েছে 4টি করে জেলা। কোন বিভাগে কতটি জেলা এটাও আমরা জেনে নিলাম। এবং এরপরে দেখেন আপনারা প্রশাসনিক কাঠামো বা মাঠ পর্যায়ে দ্বিতীয় যে সর্বোচ্চ স্তর তার নাম হচ্ছে জেলা পরিষদ। আমাদের বাংলাদেশে জেলা পরিষদ রয়েছে আপনার বর্তমানে জেলা প্রশাসন রয়েছে 64টি। তাহলে যে 64টি জেলা প্রশাসন রয়েছে প্রত্যেকটা জেলার যিনি প্রধান হন আমরা তাকে ডাকি ডিসি নামে। এই ডিসি শব্দের পূর্ণ রূপ হলো ডেপুটি কমিশনার। আর এটি সর্বপ্রথম ব্যবহার করেন লর্ড উইলিয়াম বেন্টিং 1836 সালে। জেলা প্রশাসনের প্রধানকে বলা হয়, এটাও আপনারা লিখতে পারেন, জেলা প্রশাসনের প্রধানকে বলা হয় ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার লেখেন শব্দটি সর্বপ্রথম চালু করেন লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং 1836 সালে। জেলা প্রশাসনের যিনি প্রশাসনিক প্রধান
তাকে বলা হয় আপনার ডিসি। আর আমাদের বাংলাদেশে যিনি প্রথম ডিসি আপনার ডিসি শব্দটি প্রথম যিনি ব্যবহার করেছেন তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আপনাদের যাদের ক্যামেরা ওয়ান আছে, আমি দেখছি একজন ম্যাডামের ক্যামেরা ওয়ান আছে, আপনারা ক্যামেরাটা আপাতত বন্ধ করেন, যেটা অন্যদের ডিস্টার্বের কারণ হচ্ছে। তো আপনারা মোটামুটি ক্লাস আপনারা শুনেন, ক্যামেরাটা বন্ধ করে ক্লাসটা শুনলে আপনাদের হবে। এরপরে আমরা দেখি যে তাহলে বাংলাদেশে যে আমাদের জেলা প্রশাসন রয়েছে 64টি, এটা আমরা জানি, এবং জেলা সংখ্যা হচ্ছে 64। অনেকে আপনারা কোন কোন জায়গায় পাবেন যে বাংলাদেশে আপনার জেলা সংখ্যা হচ্ছে আপনার 65টি, কিন্তু আসলে 65টি জেলা নেই। আমাদের বাংলাদেশে যেটা আপনার 65তম জেলা হিসেবে প্রস্তাব করা হয়েছে সেটি হচ্ছে ভৈরবকে, এটা কিশোরগঞ্জের একটা উপজেলা, কিন্তু এখনো তাকে জেলার মর্যাদা দেওয়া হয়নি। আমার প্রস্তাবিত প্রয়োজন নেই, প্রয়োজন নেই, খুব সহজ ভাষায় মনে রাখবেন, বাংলাদেশে বর্তমানে জেলার সংখ্যা 64টি। আয়তনতম জেলাটির নাম, ক্ষুদ্রতম জেলাটির নাম হচ্ছে আপনার বান্দরবান। বান্দরবন বলে কোনো শব্দ নেই, সঠিক উচ্চারণটা হবে বান্দরবান। তাহলে বাংলাদেশের আপনার আয়তন ও জনসংখ্যা, আয়তনের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে জেলা, আয়তনের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ, আর জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা বান্দরবান। এরপরে দেখেন আপনারা উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের যেটি আমরা দেখেছি যে উপজেলা 492টা, আর উপজেলা প্রশাসনের যিনি প্রধান তাকে ইউএনও বলা হয়, আমরা যাকে সংক্ষেপে বলছি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাহলে উপজেলা প্রশাসনের প্রধানের পদবি কি? উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে উপজেলা পরিষদ বা উপজেলা আপনার প্রশাসন একই সংখ্যা 492টি। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আমরা ইউনিয়ন করলাম, উপজেলা, জেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভাগ করতেছি, কিন্তু থানা তো আমরা একবারও করলাম না। তাহলে থানা এবং উপজেলা এর মধ্যে কারণটা কি? থানা এবং উপজেলার মধ্যে যে যতটুকু পার্থক্য আছে, আপনার উপজেলা ব্যবস্থার কাজ হচ্ছে একটা অঞ্চলের স্থানীয় সরকার কাঠামোর সকল দিকের উন্নয়ন সাধন করা। এর মধ্যে আপনার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এসব কর্মকাণ্ড রয়েছে। অপরদিকে আমাদের থানার কাজ হচ্ছে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা। এটি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা আপনার দেখভাল করে থাকেন, যেখানে বাংলাদেশ পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করা হয়ে থাকে। অপরদিকে উপজেলা প্রশাসন বা উপজেলা পরিষদ এটি বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনার পরিচালিত হয়, যেখানে সরকার একজন ব্যক্তিকে নিয়োগ দেন আর আপনার 3 জন জনপ্রতিনিধি এখানে নির্বাচিত থাকেন। উপজেলা এবং থানার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা বেসিক যে আপনার পার্থক্য, সে পার্থক্যটা হলো যে উপজেলা বলা হয় আপনার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যারা কর্মকাণ্ড পালন করে থাকেন, আর থানার কাজ হচ্ছে শুধুমাত্র আপনার আইন শৃঙ্খলা রক্ষা করা। বাংলাদেশে বর্তমানে থানার সংখ্যা রয়েছে আপনার 699টি। বাংলাদেশের থানা কয়টি এমন প্রশ্ন হলে আপনার উত্তর বলবেন 699টি। এরপরে দেখেন আপনারা লেকচার শিটে আমাদের রয়েছে আয়তনে বড় ও জনসংখ্যায় বড়, আয়তনে ছোট, জনসংখ্যায় ছোট, যেগুলো আমরা আলোচনা করেছি, আপনারা এগুলো মোটামুটি ভাবে দেখবেন। এরপরে গ্রাম রয়েছে, গ্রামটা আমরা এটা পড়বো, বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সবচাইতে বড় যে গ্রাম, সে গ্রামের নাম হচ্ছে আপনার সেই গ্রামটির নাম হলো বানিয়াচং গ্রাম, যেটি হবিগঞ্জ জেলায় অবস্থিত। এটা আপনাদের কোন এক জায়গাতে আছে। এবার আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা সমূহ। এখানে প্রথমে রয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি থেকে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশের যেটা বাংলা ভাষার একমাত্র যে গবেষণা প্রতিষ্ঠান তার নাম হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি এর গবেষণা প্রতিষ্ঠানটি এটি আপনার 1955 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি কখন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1955 সালে। বর্তমান বাংলা একাডেমি যেটি রয়েছে ঢাকার বর্তমান হাউসে অবস্থিত। বাংলা একাডেমির যিনি প্রথম সভাপতি ছিলেন তার নাম হচ্ছে আপনার মাওলানা মোহাম্মদ আকরাম খান। বাংলা একাডেমির প্রথম যিনি পরিচালক ছিলেন তার নাম ডক্টর এনামুল হক।
1972 সালে এই বাংলা একাডেমির যিনি প্রধানের পদবী পরিচালক, এখান থেকে মহাপরিচালককে উন্নীত করা হয়। বাংলা একাডেমির যিনি প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মাজহারুল ইসলাম, এবং বাংলা একাডেমির বর্তমান যিনি মহাপরিচালক, এটা আপনারা লিখতেছিলেন সবাই দেখেন, একটু আপডেট করতে হবে আমাদের এটা। প্রথম নারী মহাপরিচালকের পরে যেটা রয়েছে বর্তমান মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অধ্যাপক শামসুজ্জামান খান, এটা কেটে দেন আপনারা, দিয়ে বর্তমান, এটা আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি, আপনারা লেখেন বর্তমান মহাপরিচালকের নাম, বর্তমান মহাপরিচালকের নাম হাবিবুল্লাহ সিরাজি। বর্তমান মহাপরিচালকের নাম হাবিবুল্লাহ সিরাজি, হাবিবুল্লাহ সিরাজি। এরপরে আপনারা দেখেন সর্বশেষ ওই রোতে আছে যেটা আপনার টেবিলেই, বর্তমান সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। আমরা অতি দুঃখের সাথে বলছি যে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, অর্থাৎ ডক্টর আনিসুজ্জামান, যিনি আমাদের জাতীয় অধ্যাপক ছিলেন, তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন। যেহেতু মারা গিয়েছেন, তাহলে তিনি নেই, ওর স্থানে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে যেখানে বর্তমান সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান রয়েছেন, আপনারা আনিসুজ্জামান শব্দটি কেটে দেন, আপনারা ওখানে লেখেন বর্তমান সভাপতির নাম অধ্যাপক শামসুজ্জামান খান। বর্তমান সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, অধ্যাপক শামসুজ্জামান খান। এই যে বাংলা একাডেমির, তাদের কাজ হচ্ছে বাংলা ভাষার উন্নয়ন করা, বাংলা ভাষার সংস্কার করা, বাংলা ভাষা নিয়ে গবেষণা করা। আর যেসব ব্যক্তিরা বাংলা ভাষা নিয়ে উন্নয়ন করছেন, গবেষণা করছেন, তাদেরকে প্রতি বছর এই বাংলা একাডেমি একটি পুরস্কার দিয়ে থাকে, যার নাম হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। সর্বপ্রথম বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় 1960 সালে, 1960। আপনাদের লেকচার শিটে রয়েছে। তাহলে প্রশ্ন যদি করা হয় বাংলা একাডেমি পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়, 1960 সালে। 2019 সালে যারা আপনার অবদান রেখেছেন তাদেরকে 2020 সালে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে। তাহলে বাংলা একাডেমি পুরস্কার 2020 বলে একটা টেবিল আপনাদের লেকচার শিটে রয়েছে এবং এটি ফাঁকা রয়েছে। বাংলা একাডেমি পুরস্কার সর্বোচ্চ প্রদান করা যেতে পারে আপনার 10 জন ব্যক্তিকে, এর বেশি প্রদান করা যায় না। তো আপনাদের এখানে যে কয়টি নাম লেখা আছে, আপনার ক্ষেত্রের নাম যারা পেয়েছেন তাদের নাম লিখবো আমরা, এর বাইরেও আমরা লিখবো। তো আপনারা, আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি, আপনারা সবাই লিখবেন এবং আমি বলছি। প্রথমে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিতে যিনি পেয়েছেন তিনি হলেন নাদিরা মজুমদার। বিজ্ঞান ও প্রযুক্তিতে যিনি প্রথম পেয়েছেন তিনি নাদিরা মজুমদার। এরপরে প্রবন্ধ ও গবেষণা, প্রবন্ধ ও গবেষণায় যিনি পেয়েছেন সরোজেশ সরকার। প্রবন্ধ ও গবেষণায় পেয়েছেন সরোজেশ সরকার। আত্মজীবনী, আত্মজীবনী বা ভ্রমণ কাহিনী একই ক্ষেত্রে যিনি পেয়েছেন ফারুক মঈনুদ্দিন। আত্মজীবনীতে পেয়েছেন ফারুক মঈনুদ্দিন। কথা সাহিত্য, কথা সাহিত্যে যিনি পেয়েছেন তিনি হলেন ওয়াসি আহমেদ। কথা সাহিত্যে যিনি পেয়েছেন ওয়াসি আহমেদ। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থে যিনি পেয়েছেন তিনি হলেন রফিকুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থে যিনি পেয়েছেন রফিকুল ইসলাম। নাটক, নাটকে যিনি পেয়েছেন, নাটকে যিনি পেয়েছেন রতন সিদ্দিকী। নাটকে যিনি পেয়েছেন রতন সিদ্দিকী। কবিতা, কবিতায় যিনি পেয়েছেন
মুকিদ হায়দার, মুকিদ হায়দার। আপনাদের এখানে 7টি ক্ষেত্রের নাম দেওয়া রয়েছে, আপনারা একটু দ্রুততার সাথে লেখেন, আমরা আরো বাকি 3টি নাম নেব। তাহলে প্রবন্ধ গবেষণা পেয়েছেন নাদিরা মজুমদার, প্রবন্ধ বিজ্ঞান ও প্রযুক্তিতে নাদিরা মজুমদার, প্রবন্ধ গবেষণায় সরচিত সরকার, আত্মজীবনী ও ভ্রমণ কাহিনীতে পেয়েছেন ফারুক মঈনুদ্দিন, কথা সাহিত্যে পেয়েছেন ওয়াসি আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থে পেয়েছেন রফিকুল ইসলাম, নাটকে পেয়েছেন রতন সিদ্দিকী এবং কবিতায় পেয়েছেন মুকিদ হায়দার। আরো 3টি আমাদেরকে লিখতে হবে, যারা এখানে আমরা 7 জনের নাম লিখেছি। আরো 3টির মধ্যে আপনারা লেখেন অনুবাদ, অনুবাদ সাহিত্যে পেয়েছেন খায়রুল আলম সবুজ, অনুবাদ সাহিত্যে পেয়েছেন খায়রুল আলম সবুজ। শিশু সাহিত্য, শিশু সাহিত্যে পেয়েছেন রহিম শাহ, শিশু সাহিত্যে পেয়েছেন রহিম শাহ। লোক সাহিত্য বা ফোকলোর, ইংলিশে অনেক সময় লোক সাহিত্য ইংলিশে লেখা থাকে ফোকলোর, লোক সাহিত্য বা ফোকলোরে যিনি পেয়েছেন, লোক সাহিত্য ফোকলোরে যিনি পেয়েছেন সাইমন জাকারিয়া, লোক সাহিত্য বা ফোকলোরে যিনি পেয়েছেন সাইমন জাকারিয়া। বাংলা একাডেমি পুরস্কার 2019 যে ব্যক্তিগুলো পেয়েছে, আমরা তাদের নামগুলো আমরা লিখেছি। এদের নামগুলোর মধ্যে 7 জনের নাম আমাদের লেকচার সেটের টপিকে ছিল, আর অতিরিক্ত বাইরে যে 3 জন আরো পেয়েছেন, অনুবাদ সাহিত্যে খায়রুল আলম সবুজ, শিশু সাহিত্যে পেয়েছেন আপনাদের রহিম শাহ, লোক সাহিত্য ফোকলোরে পেয়েছেন সাইমন জাকারিয়া। এবার দেখবো আমরা পরবর্তী সারিয়ে ফেলেছি। এখন আপনারা নিশ্চয়ই কিছুক্ষণ আগে আমি একটু উদ্বেগের মধ্যে ছিলাম যে আসলে যে জিনিসটা আমাদের কারোই হাত নেই, এই সার্ভারটা নিয়ন্ত্রণ যেখান থেকে হচ্ছে সেখান থেকেও যে খুব আপনার কিছু করার থাকে তাও না, আমাদের ইন্টারনেট প্রবলেম থাকে। আর যে প্রবলেমের কারণে কিছুক্ষণ আগে আমরা সবাই একে অপরের সঙ্গে অনেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কিন্তু এখন আবার আমাদের যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। আমরা ইনশাআল্লাহ আবার পূর্বের মতো আমরা ক্লাস শুরু করছি। তো আমাদের যতটুকু আমার ধারণা হচ্ছে, আমরা বাংলা একাডেমি এই অংশটুকু আমরা শেষ করেছিলাম। বাংলা একাডেমি থেকে আমরা শেষ করার পর আমরা ডিসকানেক্ট হয়েছি, আবারও নতুন করে আমরা শুরু করব। আপনারা সবাই পেজ নাম্বার 4 অর্থাৎ পৃষ্ঠা 4 বের করেন। এখানে দেখেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু দেখব। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এটা যদি বলে কত সালে প্রতিষ্ঠিত, তাহলে উত্তরটি হচ্ছে 1952 সালে। কিন্তু আজকে যেটি আমাদের বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এটা একটা এশিয়াটিক সোসাইটির একটি অংশ। ভারতীয় উপমহাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে, যেটি প্রতিষ্ঠাতা করেছিলেন একজন বিচারপতি যার নাম স্যার উইলিয়াম জনস। প্রশ্ন যদি এভাবে করে আমাদের এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে, তাহলে উত্তরটি হবে স্যার উইলিয়াম জনস। আবার যদি প্রশ্নটা আমাদের ঠিক এভাবে করা হয় যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত, আপনারা বলবেন 1952 সালে প্রতিষ্ঠিত। আমাদের বাংলা ভাষার একমাত্র যে জ্ঞানকোষ বাংলাপিডিয়া, এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এটা প্রকাশ করে থাকে। আর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে বাংলাপিডিয়া সর্বপ্রথম প্রকাশিত হয় 2003 সালে। আমরা মনে রাখবো, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির থেকে যে প্রকাশিত বাংলাপিডিয়া, এর সম্পাদক হলেন সিরাজুল ইসলাম।
এরপর লেকচার শিটে দেখে দেখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আপনারা যেটা মনে রাখবেন এখানে, যে তেমন কিছু মনে রাখার দরকার নেই, আপাতত আমরা এটা পড়ছি না। আমরা এটা দেখব বাংলাদেশ শিশু একাডেমি। শিশু একাডেমি থেকে আপনারা মনে রাখবেন বাংলাদেশ শিশু একাডেমি একটা স্টার চিহ্ন দেওয়া আছে, আপনারা দেখে শেষ লাইনটাতে দেখেন, শিশু একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার নাম শিশু। তাহলে আপনাদের প্রশ্ন করা হয় যে শিশু পত্রিকাটি কারা প্রকাশ করে, এটিও তখন উত্তরটি হবে আপনার শিশু একাডেমি প্রকাশ করে। এরপরে দেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, এটার আপনার যে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্ন মনে রাখবেন। অনেক সময় প্রশ্ন আছে পিএটিসি এর পূর্ণরূপ কি। পিএটিসি এর পূর্ণরূপ যদি চাই তাহলে উত্তরটি হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, পিএটিসি। এটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঢাকার সাভারে অবস্থিত। পিএটিসির প্রধানের পদবি কি, পদবিটা অনেক সময় পরীক্ষা জানতে চাই। পিএটিসি প্রধানের পদবি হচ্ছে রেক্টর। এরপরে আপনারা দেখেন পরবর্তী যে রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, সংক্ষেপে এটাকে আপনার ডাকা হয় বিএআরডি, বার্ড নামে, যার পূর্ণরূপ আপনাদের লেকচার শিটে দেওয়া রয়েছে। এটি পূর্ণরূপটি মনে রাখবেন, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। যে বার্ড যেটা, এই সংস্থাটি আপনার ডক্টর আক্তার হামিদ খান এটা প্রতিষ্ঠা করেছিলেন 1959 সালে। যারা আপনারা স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন না বা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন না, এটি দেখার প্রয়োজন আপাতত নেই, আমরা শুধু আলোচনা করছি। আপনারা এরপর দেখেন পল্লী উন্নয়ন একাডেমি আপনাদের নিজ নিজ লেকচার শিটের পেজে। এখান থেকে যেটা মনে রাখবেন আরডিএ এর পূর্ণরূপটা রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। আরডি এর পূর্ণরূপ কি, যেটা আমাদের বিগত বছর একটা প্রশ্ন আছে, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। নেক্সট পেজে আপনারা দেখেন 5 নম্বর পেজ, বারডেম। বারডেম থেকে মনে রাখবেন আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় যে ডায়াবেটিক হাসপাতাল তার নাম হচ্ছে বারডেম। এই বারডেমের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। আর বারডেম এটি ঢাকার শাহবাগে অবস্থিত। মনে রাখতে হবে আপনাদেরকে এই বারডেম প্রতিষ্ঠানটি মূলত ডায়াবেটিক্স জনিত যেসব রোগ রয়েছে তাদের নিয়ে কাজ করে থাকেন। আইসিডিডিআরবি এটা থেকে যতগুলো তথ্য আছে আইসিডিডিআরবির পূর্ণরূপ সহ আপনারা মনে রাখবেন। বরং একটি সাম্প্রতিক তথ্য আপনারা সবাই লিখে রাখেন, যেটি খুব গুরুত্বপূর্ণ। আমি হোয়াইট বোর্ডে আপনাদের লিখে দিচ্ছি। বাংলাদেশের প্রথম নাগরিক হিসাবে আইসিডিডিআরবি এর প্রধান হন ডাক্তার তাহমিদ আহমেদ। দেখেন তিনি বর্তমানে আইসিডিডিআরবি এর প্রধান। প্রথম বাংলাদেশের প্রথম নাগরিক হিসাবে আইসিডিডিআরবির প্রধান হন ডক্টর তাহমিদ আহমেদ, আর তিনি এখন বর্তমানে আইসিডিডিআরবির প্রধান। মনে রাখবো যে আইসিডিডিআরবি মূলত তারা কলেরা জনিত যেসব রোগ রয়েছে এগুলো নিয়ে কাজ করে থাকলেও বর্তমানে বাংলাদেশে যেসব সংক্রামক ব্যাধি রয়েছে তা নিয়েও কাজ করে, যার অন্যতম একটি আপনার রোগ বর্তমানে যেটি চলছে কোভিড-19, তা নিয়েও তারা কাজ করে থাকে। এরপর দেখেন আপনারা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, বাংলাদেশের তথা বিশ্বের যিনি সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম, এরকম অসংখ্য ক্রিকেটার যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বিকেএসপি, যার পূর্ণরূপ হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
এই মনে রাখবো আমরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠিত হয় 1986 সালে। এটি অবস্থিত ঢাকার সাভারের জিরানীতে। এই বিকেএসপি আমাদের এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এশিয়া মহাদেশের প্রথম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি, এমন প্রশ্ন হলেও আমরা মনে রাখবো বিকেএসপি। এরপরে রয়েছে নেপ্রড, নায়েম, ন্যাফ, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক। এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন, এগুলো তেমন আপনার বলার কিছু নেই, একটু নিজেরা পড়ে নিতে হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এটা আপনারা মোট কথা যেটা দুইটি প্রশ্ন যেটা আছে আপনাদের বিগত লেকচার সিটের বিআরআরআই আর এর পুনরূপ কি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। আবার বিআরআরআই বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত, গাজীপুরের জয়দেবপুরে। এটি মনে রাখলে আপনাদের হবে। জাতীয় অর্থনীতি কাউন্সিল একনেক, এটা আপনারা মনে রাখবেন। একনেক থেকে যে 4টি বিগত বছরের প্রশ্ন আছে, এই 4টি বিগত সালের প্রশ্ন পড়লে আপনাদের হয়ে যাবে। দুর্নীতি দমন কমিশন দুদক, দুদক থেকে আপনাদের যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, সবচেয়ে ভালো হলো যে 5টি বিগত বছরের প্রশ্ন আছে, শুধুমাত্র দুদক থেকে 5টি বিগত সালের প্রশ্ন পড়বেন। সঙ্গে আপনারা যেটা মনে রাখবেন, বিশ্ববিদ্যালয় প্রশ্নাবলীর উপরের লাইনটি হচ্ছে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ, এটি মনে রাখলে আপনাদের হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ববিদ্যালয় যে মঞ্জুরি কমিশন এর ইংরেজিতে এটাকে বলা হয় আপনার ইউজিসি। তো আপনারা একটু ইংরেজিতে সবাই লিখে রাখেন, ইউজিসি এর পূর্ণরূপ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউজিসি এর পূর্ণরূপ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। বাংলাটা আমাদের লেকচার শিটে লেখা রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এই যে বিশ্ববিদ্যালয় যে মঞ্জুরি কমিশন রয়েছে বা ইউজিসি যেটার কথা বলছি, এর বর্তমান যিনি প্রধান আপনাদের লেকচার শিটে রয়েছে ডক্টর কাজী শহীদুল্লাহ। তাহলে ইউজিসির চেয়ারম্যানের বর্তমান প্রধান হচ্ছেন ডক্টর কাজী শহীদুল্লাহ। আপনারা যে ইউনিভার্সিটি গুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, এরকম ভাবে সকল সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের যিনি অভিভাবক সংস্থা, তার নাম হচ্ছে ইউজিসি, যার পূর্ণরূপ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, বাংলা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন থেকে আপনারা মনে রাখবেন এর বর্তমান চেয়ারম্যান তথা বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রথম যিনি নারী চেয়ারম্যান, তার নাম হচ্ছে নাসিমা বেগম, এটা আপনারা মনে রাখবেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে পড়ার দরকার নেই, আরো কিছু বা অন্যান্য তথ্য যে রয়েছে এটিও আমাদের পড়ার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু আপনাদের জন্য আলাদা করা হয়েছে, এটি আপনারা দেখতে পাচ্ছেন লেকচার শিটে, বাংলাদেশের কিছু অঙ্গ সংস্থান এবং তার প্রতিষ্ঠা কাল। এখানে যে আপনাদের বাংলাদেশের মাত্র 22টা, অনেক শিক্ষা আপনার প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আপনাদের এখানে উল্লেখ করা হয়েছে মাত্র 22টি। এই 22টি যে প্রতিষ্ঠানের নাম আছে এবং প্রতিষ্ঠাতা সালটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপর দেখেন বাংলাদেশের শিক্ষা। বাংলাদেশের শিক্ষা থেকে আপনারা দ্বিতীয় নাম্বার লাইনটি দেখেন, ডান দিকে যেটা আছে শিক্ষার বিস্তারিত অন্যান্য তথ্য। এর যে দ্বিতীয় নাম্বার লাইনটি দেখেন আপনারা, বাংলাদেশে বর্তমান শিক্ষার হার বলে এখানে আপনার ফাঁকা রয়েছে। তো বাংলাদেশে বর্তমান যে শিক্ষার হার বলে ফাঁকা রয়েছে, এটা আপনারা লেখেন। বাংলাদেশে বর্তমান শিক্ষার হার 74.4%। 2 নম্বরে দেখেন আপনারা শিক্ষা বিস্তারিত অন্যান্য তথ্য। এডুকেশন শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ থেকে, তার নিচে বাংলাদেশে বর্তমান শিক্ষার হার এটি হলো 74.4%। এবার আমরা একটু টোটাল একটু খেয়াল করি আমরা সবাই বাংলাদেশ শিক্ষা নিয়ে। আমরা জানি আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত শিক্ষা কমিশন গঠিত হয়েছে 5টি। তাহলে বাংলাদেশে এই পর্যন্ত কতটি শিক্ষা কমিশন গঠিত হয়েছে এমন উত্তর হলে প্রশ্ন হলে আমরা উত্তরটি করব 5টি। এর মধ্যে বাংলাদেশের প্রথম যে শিক্ষা কমিশন, এটির নাম আপনাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে কুদরতে খুদা শিক্ষা কমিশন। আপনাদের এইগুলো লেকচার শিটে রয়েছে 6 আকারে, শুধু প্রথমটা মনে রাখবেন।
বাংলাদেশ শিক্ষা কমিশনের নাম কুদরতে খুদা শিক্ষা কমিশন। আমাদের শিক্ষা প্রণয়ন কমিটি এ পর্যন্ত গঠিত হয়েছে 3টি। এর মধ্যে সর্বশেষ বা তৃতীয় যে শিক্ষা প্রণয়ন কমিটি গঠিত হয়েছে এটি আপনারা মনে রাখবেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি, যার প্রধান হচ্ছেন আপনার অধ্যাপক কবির চৌধুরী, আর এটা গঠিত হয়েছিল 2009 সালে। বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা স্তর আপনাদের রয়েছে, বর্তমান শিক্ষা স্তর 4টি। প্রাথমিক শিক্ষার স্তর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক শিক্ষার স্তর ষষ্ঠ থেকে আপনার দশম শ্রেণী পর্যন্ত, আর উচ্চ মাধ্যমিক যেটা রয়েছে আপনার এটি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী, বাকিটি হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আপনারা যাওয়ার সবাই চেষ্টা করছেন। ডান অংশে দেখেন আপনারা লেকচার শিটের শুরুতে যেটা আছে ডান অংশে, জাতীয় শিক্ষা নীতি 1 জুন 2010 অনুমোদিত 4টি স্তর। অর্থাৎ আমাদের এই যে 4টি স্তরের কথা এখন বলা হচ্ছে এটা 2022 সাল থেকে হয়তো কার্যক্রম চালু হবে। এখন যেমন আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বলছি একটা প্রাথমিক শিক্ষা, তখন এটা হয়ে যাবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা। বাকি যেটা থাকে আপনার নবম থেকে দশম শ্রেণী হবে মাধ্যমিক শিক্ষা, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হবে আপনার উচ্চ মাধ্যমিক শিক্ষা। বাকি যে অংশটুকু থাকবে সেটি হচ্ছে আপনার উচ্চ শিক্ষা। তাহলে এটি আপনার কার্যক্রম এখনো শুরু হয়নি, এটি 2022 সাল থেকে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। আর যা আছে সেটা তো আমরা এখানে দেখলাম। শিক্ষার বিস্তারিত বা অন্যান্য তথ্য আমরা একটু সবাই দেখব। শিক্ষার বিস্তারিত, শিক্ষা যে শব্দটা এটা যদি আমরা ইংরেজি করি তাহলে এডুকেশন। এডুকেশন শব্দটি এডুকেট ল্যাটিন শব্দ থেকে এটা এসেছে, বাংলা অর্থ আমরা বলছি শিক্ষা। এই শিক্ষাগুলোর মধ্যে বর্তমানে আমাদের বাংলাদেশের শিক্ষার হার হলো 74.4%। বাংলাদেশে আমাদের যে শিক্ষা যে 64টি জেলা রয়েছে এর মধ্যে নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাত্র 7টি। এর মনে রাখবেন আপনারা, বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা হলো মাগুরা, আর সর্বশেষ তথা সপ্তম নিরক্ষর মুক্ত জেলাটির নাম হচ্ছে সিরাজগঞ্জ। আমাদের বাংলাদেশের যে প্রাথমিক শিক্ষা বর্তমানে যেটা রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, এই প্রাথমিক শিক্ষা গ্রহণ করা হচ্ছে বাধ্যতামূলক। তো বাংলাদেশের যে প্রাথমিক শিক্ষা যেটা রয়েছে আপনার, এই প্রাথমিক শিক্ষা আইন এটি পাস করা হয়, আপনাদের লেকচার শিট এগুলো আছে লেখা দরকার নেই, এটি পাস করা হয় 1990 সালে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন কত সালে পাস করা হয়, উত্তরটি হবে 1990 সালে। আর এটি প্রথমবার চালু করা হয় 1992 সালে, আপনার বাংলাদেশের 68টি থানায় চালু করা হয়েছিল। তাহলে প্রশ্ন যদি করা হয় যে প্রাথমিক শিক্ষা আইন বাংলাদেশে চালু করা হয় কখন, তাহলে উত্তরটি হচ্ছে 1992 সালে 68টি থানায়। সমগ্র বাংলাদেশে তথা আমাদের সারা দেশে এইটা আপনার চালু করা হয়, অর্থাৎ প্রাথমিক শিক্ষা আইনটি চালু করা হয় 1993 সালে। তাহলে সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন কখন চালু হয়, প্রশ্নটি হলে উত্তরটি হবে 1993 সালে এটি চালু হয়েছে। বাংলাদেশে যেহেতু আমাদের দারিদ্র্যের হার এখনো খুব একটা কম না, এখনো বাংলাদেশের দারিদ্র্যের হার 20.5%, এবং এটা যদি আমরা দেখি যে 1990 দশকে তাহলে দারিদ্র্যের হার ছিল তখন আমাদের প্রায় 50%, 47.3% মানুষ তখন ছিল আমাদের আপনার দারিদ্র্যের হার। এই যে আপনার যে দারিদ্র সময় যে বাংলাদেশের মানুষজন দারিদ্র ছিল, তারা আপনার শিক্ষা করবে কিভাবে, নিজেরাই তো খাদ্য সংগ্রহ করতে পারতো না। তো যেসব আপনার মেধাবী শিক্ষার্থী যারা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতো তাদেরকে সরকার আপনার বিভিন্ন ভাবে খাদ্য দিত, চাল দিত, গম দিত। এটাকে বলা হচ্ছে খাদ্যের বিনিময়ে শিক্ষা। আপনারা যেটা মনে রাখবেন, খাদ্যের বিনিময়ে শিক্ষা এই কর্মসূচি চালু হয় 1993 সালে। খাদ্যের বিনিময়ে শিক্ষা বলতে 1993 সালে আপনার 15 কেজি গম বা 15 কেজি চাল দেওয়া হতো যারা আপনার গরিব মেধাবী শিক্ষার্থী রয়েছেন তাদেরকে। এটাই হলো খাদ্যের বিনিময়ে শিক্ষা। খাদ্যের বিনিময়ে শিক্ষা কখন চালু হয়, উত্তরটি হবে 1993 সালে এটি চালু হয়েছে। আপনারা যে জিপিএ গ্রেডিং পদ্ধতি দেখছেন, এই জিপিএ গ্রেডিং পদ্ধতি রেজাল্ট পাচ্ছেন, এই জিপিএ গ্রেডিং পদ্ধতি আমাদের বাংলাদেশে এসএসসি পর্যায়ে আপনার প্রথম চালু হয়েছিল 2001 সালে। তাহলে বাংলাদেশের জিপিএ বা গ্রেডিং পদ্ধতি কখন চালু হয় এমন যদি প্রশ্ন হয় তাহলে আমরা উত্তরে বলবো এটি চালু হয়েছিল 2001 সালে।
আবার দেখেন এই যে এসি যেটা রয়েছে, আবার এইচএসসি যদি আমরা লক্ষ্য করি, তাহলে যে এইচএসসি ব্যাচটা যখন তারা 2003 সালে আপনার এইচএসসি তে তারা গেল, তখন এটার আপনার 2003 সালে। তাহলে দুইটি প্রশ্ন, জিপিএ পদ্ধতি কখন চালু হয়? 2001 সালে এসএসসি ক্ষেত্রে। আর যদি প্রশ্নটা করা হয় জিপিএ এইচএসসি পর্যায়ে কত সালে চালু হয়, তখন উত্তরটি হবে আপনার 2003 সালে। আপনারা এবার নেক্সট পেজে দেখেন সবাই, যে নেক্সট পেজে যেটা আছে আমাদের, শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন পদ্ধতির প্রবর্তক। শিক্ষা ব্যবস্থায় যে বিভিন্ন পদ্ধতির প্রবর্তক আছে, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য, এবং নেক্সট পেজে রয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য। তো বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য পড়তে গিয়ে আমরা প্রথমে দেখব আমাদের বাংলাদেশে বর্তমানে বিশ্ববিদ্যালয় রয়েছে আপনার 50টি, তবে চালুকৃত বিশ্ববিদ্যালয় রয়েছে 40টি। তাহলে বাংলাদেশে বর্তমানে চালুকৃত বিশ্ববিদ্যালয় কয়টি? এমন প্রশ্ন হলে হবে 46টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে আপনার 107টি। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? 107টি। এই 46টির মধ্যেই কিন্তু রয়েছে আপনার 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয়। তাহলে যদি প্রশ্ন হয় যে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি? 4টি। আর বাংলাদেশের যদি টোটাল বিশ্ববিদ্যালয় কয়টি বলে, তাহলে 46টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি যদি বলে, তাহলে 107টি। এই তথ্যগুলো আরো আপডেট হতে পারে, কারণ আপনাদের পরীক্ষার এখনো অনেক সময় বাকি আছে। তো আপনারা চাইলে লিখতে পারেন, আবার না চাইলেও নাও লিখতে পারেন, অসুবিধা নেই। কারণ এই 4 ঘন্টা পরিবর্তনকারী বিশ্ববিদ্যালয় হোক আর বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, সকল বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান তাকে বলা হয় আচার্য, বা আমরা ইংরেজিতে তাকে বলি আমরা চ্যান্সেলর। তো বাংলাদেশের যিনি আপনার আচার্য বা চ্যান্সেলর, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। তাহলে আপনার বাংলাদেশ যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো সরকারি বিশ্ববিদ্যালয়। ঠিক এরকম ভাবে আপনার যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল, ব্র্যাক ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে আপনার সকল হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে বা অভিভাবককে এমন প্রশ্ন হলে আমরা বলবো রাষ্ট্রপতি, বা সকল বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে বা তার পদবিটা কি, যদি পদবিটা জানতে চাই, তাহলে আমরা বলবো আচার্য। বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান হন তাকে বলা হয় উপাচার্য বা ভাইস চ্যান্সেলর। তাকে বলা হয় উপাচার্য বা ভাইস চ্যান্সেলর, আমরা সংক্ষেপে বলি ভিসি। ভিতে ভাইস আর সিতে চ্যান্সেলর। তাহলে বিশ্ববিদ্যালয়ের আপনার যিনি প্রধান থাকেন, অর্থাৎ যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু প্রধান, তিনি হচ্ছেন ভিসি বা ভাইস চ্যান্সেলর। বাংলাদেশের আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে যে তথ্যগুলো মনে রাখতে হবে, আপনারা যে বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়তে যাবেন, অর্থাৎ ভর্তি পরীক্ষা দিতে যাবেন, পড়তে তথা ভর্তি পরীক্ষা দিতে যাবেন, তখন ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল তথ্য, আবার যখন ভর্তি পরীক্ষা হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে সব তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাওয়া হয় না। আবার আপনার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনার ভর্তি যে সব বিশ্ববিদ্যালয় কর্তৃক তথ্য আছে, তা আপনাদের কাছে জানতে চাইবে না। আপনাদের কাছে যেহেতু জানতে চাইবে না, সেহেতু আমরা যে বিশ্ববিদ্যালয়ে যখন যাব পরীক্ষা দিতে, আমরা তার আগে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে যাব। এর মধ্যে এখন প্রশ্নটা হচ্ছে যে লেকচার শিটে তো শুধুমাত্র আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য দেওয়া আছে, বাকি তো বিশ্ববিদ্যালয়গুলো তথ্য দেওয়া নাই। তাহলে আপনারা এই তথ্যগুলো কোথায় পাবেন? হ্যাঁ, আপনাদের যখন সাধারণ জ্ঞান সাজেশন দেওয়া হবে, ওই সাজেশনের শেষ অংশে বাংলাদেশের যেগুলো প্রচলিত বৃহৎ বিশ্ববিদ্যালয়, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, খুলনা ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, এসব বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য আপনাদেরকে বিস্তারিত তখন দেওয়া থাকবে, তখন আপনারা এগুলো দেখে যাবেন। এবার আপনারা দেখেন 9 নম্বর পেজে ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় যে সংক্রান্ত যে তথ্য আপনাদের এখানে আছে, এই তথ্যগুলো আপনারা একটু দেখবেন। আমরা যদি একটু দেখি যে আমাদের বাংলাদেশে যে প্রথম যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়টির নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য একটি কমিশন করা হয়। এই কমিশনটির নাম হলো
নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কমিশন গঠন করা হয়েছে এমন প্রশ্ন হলে আপনারা উত্তরে বলবেন নাথান কমিশন। এই নাথান কমিশন এটা আপনার গঠন করা হয় 1912 সালে। এই নাথান কমিশনের মোট সদস্য ছিল 13 জন। 13 জন সদস্যের মধ্যে যিনি আপনার প্রধান ছিলেন তার নাম ছিল আপনার ব্যারিস্টার রবার্ট নাথান। নাথান কমিশনের প্রধানকে বা সভাপতিকে যদি বলা হয় তাহলে আমরা উত্তরে বলবো ব্যারিস্টার রবার্ট নাথান, তিনি ছিলেন এই নাথান কমিশনের প্রধান। এই নাথান কমিশনের সুপারিশের আলোকে 1921 সালে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর এই কারণে প্রতি বছর আমাদের বাংলাদেশে 1 জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হলো তখন এর প্রথম যিনি ভিসি ছিলেন, এই নামগুলো মনে রাখতে হবে। প্রথম যিনি ভিসি ছিলেন তার নাম স্যার পি.জে. হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে ছিলেন? তাহলে উত্তরটি হচ্ছে স্যার পি.জে. হার্টস। আবার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা কথা বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার করুণা কণা গুপ্তা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আপনার শিক্ষিকা ছিলেন। আপনাদের এগুলো লেকচার শিটে রয়েছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা শিক্ষিকার নাম কি এমন প্রশ্ন হলো করুণা কণা গুপ্তা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যিনি প্রথম ছাত্রী ছিলেন ইংরেজি বিভাগে তিনি হচ্ছেন আপনার নীলা নাগ। তাহলে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছাত্রীর নাম কি? নীলা নাগ। তার বাড়ি মৌলভীবাজার জেলায় আর তিনি ইংরেজি বিভাগে আপনার অধ্যয়ন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তিনি একজন ব্রিটিশ, আমরা দেখলাম তার নাম হচ্ছে স্যার পি.জে. হার্টস। আমাদের প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশ থেকে নির্বাচিত হয়েছেন বা প্রথম বাঙালি বা মুসলমানদের মধ্য থেকে প্রথম যিনি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন তার নাম হলেন স্যার এ.এফ. রহমান। তাহলে প্রশ্ন যদি হয় প্রথম ভারতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? স্যার এ.এফ. রহমান। প্রথম বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? স্যার এ.এফ. রহমান। এবং প্রথম মুসলমান ব্যক্তি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? তিনিও হলেন স্যার এ.এফ. রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এমন যিনি প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন তার নাম সৈয়দ মোয়াজ্জেম হোসেন। আপনাদের প্রশ্ন করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার গৌরব অর্জন কে করেন? তার নাম সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1952 সালে যখন আমাদের এই বাংলাদেশে ভাষা আন্দোলন সংগঠিত হচ্ছিল তখন এই ভাষা আন্দোলনের প্রথম সময় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তার নাম সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা বলবেন যে এটা প্রশ্ন ছিল, এটা আপনার ভিসি যিনি ছিলেন তিনি হচ্ছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ যখন চলছিল বা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন তার নাম হচ্ছে আপনার বিচারপতি আবু সাইদ চৌধুরী। বর্তমানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি রয়েছেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তার নাম ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তাহলে এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যিনি জাতির জনক বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করতেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্যগুলো যেমনি আপনারা দেখবেন যখন আপনারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তখন সেই তথ্যগুলো আপনারা দেখে যাবেন। এবার আমরা আপনাদের যাদের প্রশ্ন হচ্ছে আপনারা প্রশ্নগুলো লিখে রাখেন, কারণ অনেক প্রশ্ন হওয়া স্বাভাবিক। আমি আপনাদের ক্লাস শেষে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আপনাদের দিব। এখন আমরা যেহেতু ক্লাস করছি আমরা আর উত্তর দিচ্ছি না, আমরা ক্লাস শেষে দিব। 10 নম্বর আপনারা পৃষ্ঠাটি বের করেন, অর্থাৎ নেক্সট পেজে দেখেন বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশ স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা থেকে কিছু তথ্য আমাদেরকে আপডেট করতে হবে। যে তথ্যগুলো আমরা একটু আপডেট করে নিই। আপনারা সবাই দেখেন এখানে যে বর্তমানে সরকারি বেসরকারি জনস্বাস্থ্য অবকাঠামো রয়েছে। এখান থেকে আপনারা যে টেবিলটা দেওয়া আছে টেবিলের শুধুমাত্র একটি সংখ্যা মনে রাখবেন, মেডিকেল কলেজ ও হাসপাতাল 38টি, শুধু এটি মনে রাখবেন।
সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল 38টি, বাকি যেগুলো রয়েছে এগুলো পড়ার প্রয়োজন নেই। এর যে টেবিলটার নিচে আপনারা দেখেন 10 নম্বর তথ্য, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? আপনারা লিখে রাখেন সবাই। বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.6 বছর। বাংলাদেশ মানুষের গড় আয়ু 72.6 বছর। এরপরে আপনারা দেখেন ওই অংশেই 18 নাম্বারটা, বাংলাদেশে স্থল মৃত্যুর হার প্রতি হাজারে। বাংলাদেশে স্থল 18 নাম্বার, বাংলাদেশে স্থল মৃত্যুর হার প্রতি হাজারে 4.9 জন। স্থল মৃত্যুর হার প্রতি হাজারে 4.9 জন। এরপরে আপনারা দেখেন 19 নম্বরে, বাংলাদেশে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে, এটা দুইটা পাওয়া যায়, এটা দুইটাই আপনারা লিখে রাখেন। একদিন থেকে 1 বছর এ বয়সে আপনার প্রতি হাজারে মারা যায় 21 জন। একদিন থেকে 1 বছরে মারা যায় 21 জন। আবার 1 বছর থেকে 5 বছর বয়সীদের মধ্যে মারা যায় 28 জন। একদিন থেকে 1 বছর এদের মধ্যে মারা যায় 21 জন, আর 1 বছর থেকে 5 বছর এই সময়ের আপনার এই বয়সীদের মাঝে আপনার মারা যায় হচ্ছে 28 জন। এরপরে আপনারা ওই অংশেরই দেখেন সবাই 34 নাম্বার তথা 34 নাম্বার, বাংলাদেশের চিকিৎসক প্রতি জনসংখ্যা, অর্থাৎ একজন আপনার চিকিৎসক বা একজন ডাক্তারের আপনার অনুকূলে বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে বর্তমানে 1724 জন। অর্থাৎ 1724 জন ব্যক্তির বিপরীতে আমাদের বাংলাদেশে আপনার চিকিৎসক রয়েছে একজন। এটা আমি 34 নাম্বারটা দেখেন ওখানে ফাঁকা আছে, সবাই আপনারা এটা পূরণ করে নেন। এরপরে দেখেন আপনারা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, আপনারা যে নেক্সট টপিক যেটা আছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই, এই ইপিআই এর পূর্ণ রূপ আপনাদের লিখিত পরীক্ষায় অনেক সময় জানতে চাই, আবার অনেক সময় আপনাদেরকে এমসিকিউ তেও জানতে চাই। তো আপনারা ইপিআই এর পূর্ণ রূপটা সবাই লিখে রাখেন, আমি হোয়াইট বোর্ডে আপনাদের লিখে দিচ্ছি। ইপিআই এক্সপেন্ডেড program one, expanded program on immunization, expanded program on immunization, হোয়াইট বোর্ডে লেখা আছে দেখেন আপনারা, expanded program on immunization, ইপিআই এর পূর্ণরূপ expanded program on immunization, যার বাংলাটা আমাদের লেকচার শিটে লেখা রয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। আর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির যেটির কথা আমরা বলছি, এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মধ্যে আমাদের এখানে 9টি টিকা আগে দেওয়া হতো, এখানে হাম রুবেলাকে যুক্ত করে এখন বর্তমানে 10টি টিকা প্রদান করা হয়। তাহলে লেকচার শিটে একটা তথ্য আমরা আপডেট করব। ইপিআই কর্মসূচির 3 নাম্বারটা আপনারা দেখেন, ইপিআই এ কতটি রোগ নির্মূল করার চেষ্টা চালায়? 9টি। সবাই পেয়েছেন? ওটা 9টি না লিখে আপনারা ওখানে লেখেন 10টি। 9টি না লিখে আপনারা লেখেন 10টি। এরপরে 11 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখেন টেস্ট টিউব বেবি, হিমায়িত ভ্রূণ শিশু, বার্ড ফ্লু, সোয়ান ফ্লু, এইডস, এই তথ্য রোগগুলো সম্পর্কে যে আপনাদের তথ্যগুলো রয়েছে তার দুই একটা করে আপনারা পড়বেন। আর সবচেয়ে আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, গোটা বিশ্ব যেখানে বেসামাল যাকে কেন্দ্র করে সেটি হচ্ছে কোভিড-19। এই কোভিড-19 এর উপরে অনেক তথ্য রয়েছে যা আপনাদেরকে জানতে হবে। এগুলো আপনাদের সাম্প্রতিক তথ্য আকারে আপনাদের লেকচার শিটে অথবা সাজেশনে যে কোনো একটা জায়গাতে আপনাদের দেওয়া হবে, এবং কিছুদিন পরেই আপনাদের সাম্প্রতিক শিট আপনাদের একটা দেওয়া হবে, যার পরে আপনাদের আবার পরে আরেকটা দেওয়া হবে। তখন এই কোভিড-19 সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন। এই মুহূর্তে আমরা কোভিড-19 নিয়ে কোনো আলোচনা করছি না।
আপনার 11 নম্বর পেজে এবার দেখেন বিভিন্ন তত্ত্ব ও তার প্রবক্তা। এই তত্ত্ব এবং তার প্রবক্তা এগুলো নিয়ে আমরা এখন এই মুহূর্তে আলোচনা করব না। বিভিন্ন তথ্য তার প্রবক্তা নিয়ে, কারণ এক একটা তথ্য নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের কখনোই তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হইবে না। আপনাকে জানতে চাওয়া হবে খাজনা তত্ত্বের প্রবক্তা কে, আপনাকে জানতে চাওয়া হবে সমাজতন্ত্রের প্রবক্তা কে, কার্ল মার্কস, এরকম ভাবে। এখানে যে 32টি তথ্য রয়েছে এবং তাদের প্রবক্তা বা জনক রয়েছে, আপনারা 32টি মনে রাখার চেষ্টা করবেন। লিখে রাখেন, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখেন বিভিন্ন উক্তি ও মতবাদ। আপনাদের জন্য এখানে প্রায় 65টি উক্তি এবং মতবাদ রয়েছে। 65টি উক্তি মতবাদ পড়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে 13 নম্বর পৃষ্ঠায় দেখেন আপনারা 126 থেকে 160 নম্বর পর্যন্ত যে বিগত সালের যে প্রশ্ন আছে, আপনারা এই বিগত সালের প্রশ্নগুলো আপনারা পড়বেন, তাহলে হবে। এই বিগত সালের প্রশ্নগুলো পড়লেই আপনাদের হয়ে যাবে। তো এখানে দেখেন আপনারা 126 প্রশ্নতে গিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদের এখানে দেওয়া নেই, তার মধ্যে হচ্ছে 126 নম্বর। সবাই আপনারা লেকচার শিটের 13 নম্বর পৃষ্ঠা বের করেন। 13 নম্বর পৃষ্ঠা দেন 126 নম্বর। সমাজ বিজ্ঞানী অগস্ট কোটের মতে সমাজ হলো খ নম্বর, সমাজের বিভিন্ন অংশের মধ্যে ঐক্য। 127 নম্বরের সঠিক উত্তর হবে ঘ নম্বর, নৈরাজ্যবাদ। আপনারা 127 নম্বরের সঠিক উত্তরটি করেন, ঘ নম্বর, নৈরাজ্যবাদ। এরপরে আপনাদের এখানে আরেকটি যেন কার যেন তথ্য দেওয়া নেই, এটা এখন নাম্বারটি আমি এখানে আইডেন্টিফাই করতে পারছি না। যখন এটা করা যাবে বা যদি কেউ করতে পারেন, আমি একটু পরে যখন প্রশ্ন দিব তখন। হ্যাঁ রাইট, 130 নাম্বার, 130। আপনার 130 নাম্বার, যে 130 নাম্বার আপনারা দেখেন যে এখানে 130 নম্বরে যেটা আমাদের দেওয়া আছে যে বাংলা আমলা তন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী, সংজ্ঞাটি কার? উক্তিটি হচ্ছে ম্যাক্স ওয়েবার। খ নাম্বার 130 এর খ নাম্বার। 127 আপনারা অনেকেই প্রশ্ন করছেন, কিন্তু ওটা আমি বললাম 127 নম্বরের হবে ঘ নাম্বার, নৈরাজ্যবাদ। সঠিক উত্তর 127 এর ঘ, নৈরাজ্যবাদ। এরপরে দেখেন বিশ্ব ঐতিহ্যে বাংলাদেশ। বিশ্ব ঐতিহ্যে বাংলাদেশ থেকে আমরা যে কয়েকটি জিনিস তো আপনার মনে রাখার চেষ্টা করব, সেই কয়েকটি হচ্ছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করে জাতিসংঘের একটা সংস্থা, তার নাম হচ্ছে ইউনেস্কো। এই ইউনেস্কো মূলত তারা আপনার বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি তারা প্রদান করে থাকেন। এই ইউনেস্কো তারা যে তিন ধরনের আপনার ঐতিহ্য দিয়ে থাকে, একটা হচ্ছে আপনার বিশ্ব ঐতিহ্য, এটি আমাদের বাংলাদেশের 3টি জায়গাকে দেওয়া হয়েছে, যেটা আপনাদের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বলে একটা তালিকা বা টেবিল দেওয়া রয়েছে। এই তালিকা এবং টেবিলে আপনারা দেখেন যেটা রয়েছে যে প্রথম যেটা বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ষাট গম্বুজ মসজিদ, এটি 1985 সালে দেওয়া হয়, যেটি বাংলাদেশের ইতিহাসে হচ্ছে আপনার এটা হলো 321তম বিশ্ব ইতিহাসে। আর দ্বিতীয় যেটি দেওয়া হয়েছিল সম্পুর বৌদ্ধ বিহার, যেটিকে আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহার বলি, নওগাঁ জেলায় অবস্থিত। আর এটি হচ্ছে 322তম, একই সাল 385 সালে। তৃতীয় যেটি দেওয়া হয়েছে এটি হচ্ছে আপনার তৃতীয়টির নাম হলো, আমরা যেটা দেখছি এখানে সেটির নাম হচ্ছে আপনার সর্বশেষ সুন্দরবন, এটি 1997 সালের 6 ডিসেম্বর, এটি হলো 798তম। তাহলে বিশ্ব ঐতিহ্য কয়টি? আমাদের বাংলাদেশে রয়েছে 3টি। আপনার ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পুর বৌদ্ধ বিহার মনে রাখবেন, আর এর সঙ্গে মনে রাখবেন আপনারা সুন্দরবন। আমাদের বাংলাদেশে আপনার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, যখন আপনাকে আলাদা করে প্রশ্ন করবে সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি বাংলাদেশে, তখন হচ্ছে আপনার 4টি। এই 4টি গুলোর মধ্যে রয়েছে আপনার জামদানি, মঙ্গল শোভাযাত্রা, এরপরে রয়েছে বাউল গান এবং শীতল পাটি। আপনাদের এগুলো লেকচার শিটে রয়েছে, আপনারা পড়ে নেবেন। রামসার ঘোষিত ঐতিহ্য, রামসার এটাও ইউনেস্কোর একটা সনদ, অর্থাৎ যে এলাকাগুলোকে আপনার রামসার ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হবে
ওই এলাকাটার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা ওই দেশের সরকার বা রাষ্ট্রের দায়িত্ব। তারা ওখানে এমন কোনো কার্যক্রম তারা নিতে পারবে না যেগুলো নিলে ওই স্থানটির প্রাকৃতিক পরিবেশ হুমকির মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের বাংলাদেশে রামসার সাইট রয়েছে 2টি। আপনাদের যদি প্রশ্ন করে বাংলাদেশের রামসার সাইট কয়টি? 2টি। প্রথমটি যেটি 1992 সালে করা হয়েছে টাঙ্গুয়ার হাওর, এটি সুনামগঞ্জ জেলায় রয়েছে। আর দ্বিতীয়টি যেটি রয়েছে আমাদের বাংলাদেশে, এটি হচ্ছে আপনার সুন্দরবন, যেটি 2000 সালে করা হয়েছে। এরপরে আপনারা দেখেন সবাই যে নেক্সট আমরা দেখছি ভৌগোলিক নিদর্শক বা জিআই পণ্য। জিআই এর পূর্ণরূপ আপনারা মনে রাখবেন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে ভৌগোলিক, ইন্ডিকেশন মানে হচ্ছে নির্দেশক। অর্থাৎ এমন কিছু পণ্য আপনার এটা জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়, এটা মূলত কোথায় প্রথম আপনার তৈরি হয়েছে বা কোথায় প্রথম এটা উৎপাদিত হয়েছে, এটারই স্বীকৃতিটা হলো জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য। যেমন আমাদের বাংলাদেশে জিআই পণ্য রয়েছে আপনার 3টি। প্রথম যেটি জিআই পণ্য রয়েছে এটির নাম হলো জামদানি। অর্থাৎ জামদানি আমাদের বাংলাদেশ সহ ভারত বা বিশ্বের অন্যান্য দেশে এটা উৎপাদন হয়, কিন্তু গোটা বিশ্বে এটা জানে যে জামদানিটা এটা প্রথম উৎপাদিত হয়েছিল বাংলাদেশে, এবং এই প্যাটেন্টটা বা সত্যধারী হচ্ছে আপনার বাংলাদেশ। তার মানে যখন এটা জানবে তখন বিশ্ব বাজারে আপনি মূল জিনিসই আপনি খোঁজ করবেন। আমরা দেখবো যে যখন আমরা নাটোরের দিকে যাই তখন আমরা নাটোরের কাঁচাগোল্লা আমরা খোঁজ করি, এবং নাটোর কাঁচাগোল্লা খোঁজ করতে গিয়ে এটা মূল কাঁচাগোল্লা প্রথম কোথায় তৈরি হয়েছে, ঠিক ওই মন্দিরের পাশের ফ্যাক্টরিটা আমরা খোঁজ করি। এরকম ভাবে যখন চাঁপাইনবাবগঞ্জের কেউ খোঁজ করে তখন আপনার চাঁপাইনবাবগঞ্জের আদি চমচমের খোঁজ করে। বগুড়াতে গেলে বগুড়ার দই খোঁজ করে। এগুলো একটা অঞ্চলের আপনার সব জায়গাতে তৈরি হয়, কিন্তু দেখেন একটা অঞ্চলের গুরুত্ব আছে, এবং যখন বলা হয় যেটা বগুড়া দই, তার দামটা একটু বেশি হলেও মানুষ এটা আগ্রহ সহকারে ক্রয় করে। যখন বলা হয় এটা নাটোরের কাঁচাগোল্লা, তখন মানুষ এটা আপনার তার আগ্রহ সহকারে ক্রয় করে। তো এই জন্য আপনারা যেটা মনে রাখবেন যে আমাদের বাংলাদেশে তথা জিআই পণ্য রয়েছে আপনার 3টি। প্রথমটির নাম জামদানি, দ্বিতীয়টির নাম হচ্ছে ইলিশ মাছ। যেমন ইলিশ মাছ সমগ্র বিশ্বের 11টি দেশে উৎপাদিত হয়, এর মধ্যে আমাদের বাংলাদেশে শুধুমাত্র এর 86% উৎপাদিত হয়ে থাকে। তাহলে এখন যদি আপনার অন্যান্য 10টা দেশেও তো হয়, তাদেরকে যদি বলা হয় যে ইলিশ তাদের, তা নয়। বিশ্বের সবাই জানে ইলিশ কি হচ্ছে বাংলাদেশের আপনার উৎপাদিত হওয়া একটি মাছ। ঠিক এভাবে করে আমরা যখন দেখছি আপনার খিরসাপাতি আম, আম তো আপনার বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদন হয়, এর মধ্যে আমাদের বাংলাদেশে অনেকগুলো আম উৎপাদিত হয়। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে যে আম উৎপাদিত হয় খিরসাপাতি আম, এটা হচ্ছে আপনার জিআই পণ্য। অর্থাৎ খিরসাপাতি আমটা বাংলাদেশের, আর স্পেসিফিক ভাবে যদি বলা হয় বাংলাদেশের কোন অংশে, তাহলে চাঁপাইনবাবগঞ্জের। তাহলে আমরা এক কথায় মনে রাখবো জিআই পণ্য বাংলাদেশে রয়েছে আপনার 3টি, জামদানি, ইলিশ এবং খিরসাপাতি আম। এর বাইরে আপনারা দেখেন আপনাদের জন্য রয়েছে বিশ্বঙ্গনে বাংলাদেশ এবং বাংলাদেশের স্মরণে যা কিছু রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপনাদের টপিক। এগুলো থেকে প্রশ্ন 2-1টা করে হয়, এটা বুঝার কিছু নেই। আপনাদেরকে দয়া করে এই টপিকটা নিজের মতো করে পড়ে নিতে হবে খুব ভালোভাবে। এরপরে দেখেন আপনার রয়েছে ঐতিহাসিক বিখ্যাত সাল। ঐতিহাসিক বিখ্যাত সাল এবার আপনাদের জন্য অপেক্ষা করছে প্রায় 143টি। এই 143টি যে ঐতিহাসিক সাল রয়েছে এটি আপনাদের পড়তে হইবে। এখন আপনারা মনে মনে বলছেন যে এমনিতেই সাল মনে থাকে না, তারপরে এত সাল কিভাবে পড়তে হবে। বাস্তবতা হচ্ছে যে সালগুলো এখানে রয়েছে তা আপনি 1 নাম্বার লেকচার শিটের শুরু করে এই 8 নাম্বার লেকচার শিটের সবগুলো পড়েছেন, এবং খুবই প্রচলিত সালগুলো রয়েছে। প্রত্যেকটা সাল একাধিকবার আলোচনা করা হয়েছে। এখানে এমন কোন সাল এবং ঘটনা বলা নাই যা আপনারা অতীতে কোনো জায়গায় পড়েন না। অতীতে বললে ভুল হবে, লেকচার শিটের মধ্যে পড়েন না এমনটা নেই। এবং এই সালগুলোর মধ্যে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে আপনারা শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়া সালগুলো অবশ্যই পড়বেন, এটি খুব গুরুত্বপূর্ণ। কারণটা হলো দেখেন সালগুলো আপনাদের এমনিতে মনে থাকে না, আর যখন আপনাদের মনে থাকে না তাহলে যদি আপনি এগুলো এক জায়গায় লিখতে পারেন এবং পড়তে পারেন তাহলে আপনার মনে রাখা সুবিধা হবে, কারণ আপনি বারবার পড়বেন। কিন্তু এই কাজটা যদি আপনাকে বলা হতো যে আপনার
প্রতিটা লেকচার শিট থেকে আপনি গুরুত্বপূর্ণ যে সালগুলো আপনাদের পরীক্ষায় আসবে এগুলো আইডেন্টিফাই করে লেখেন। দেখেন আপনার লিখতে গিয়ে আপনার সময় শেষ হয়ে যেত, দেখা যাচ্ছে অ্যাডমিশনের সময় শেষ হয়ে গেছে। তাহলে এই কাজটা আপনাদের এখানে করে দেওয়া হয়েছে, নতুন কোনো সাল নাই, এটা দেখে উদ্বেগ বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা আপনারা নিজেরা পড়বেন। এরপরে আপনাদের নিজের কাজ রয়েছে কিছু, নিম্নের প্রশ্নের উত্তর নিজ খাতায় লিখে ক্লাসে জমা দিতে হবে। এটা আপনারা নিজেরা যতগুলো এখানে প্রশ্ন আছে, প্রায় এখানে আপনার 118 আরো এখানে প্রায় 20টি, 138টি, প্রায় 140টি মতো প্রশ্ন আপনাদের এখানে রয়েছে। এই 140টি প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে। আপনাদের আজকে যেহেতু বাংলাদেশ বিষয়গুলি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আপনাদেরকে আমি একটা তথ্য দিচ্ছি যে লেকচার সিট গুলো আমাদের যেটা রয়েছে, প্রতিটি লেকচার সিটের শেষে আপনাদের প্রশ্ন আছে। আপনাদের কাজ হবে শুধুমাত্র লেকচার সিটের শেষের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো লেখা, আর এগুলো সম্পন্ন হলে আপনার লেকচার সিটে যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে আর যতগুলো আপনি এক কথায় প্রশ্ন লিখেছেন, এই দুইটা যদি আপনি মিলিয়ে পড়তে পারেন, আপনার কোনো বই পড়া দরকার হবে না, লেকচার সিটের অন্যান্য পড়ারও দরকার হবে না, এখান থেকে আপনি ইনশাআল্লাহ সবগুলো কমন পাবেন। সাম্প্রতিক থেকে আপনাদের যে একটা প্রশ্ন হবে, এর জন্য আপনাদেরকে সাম্প্রতিক লেকচার সিট দেওয়া হবে, যেটার উপরে একাধিক পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে, যেখান থেকে আপনারা সাম্প্রতিক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়া। এখন এর তথ্যগুলো 100 যেখানে আপনার প্রায় 38টা বা 40টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো এখন আপনারা কোথায় পাবেন উত্তর? আপনাদের আজকের যে 8 নাম্বার লেকচার সিটের উপরে ক্লাস হলো, এই 8 নাম্বার লেকচার সিটের মধ্যে মিনিমাম আপনার 135টা আছে, দুই একটা ছাড়া সকল প্রশ্নের উত্তর প্রত্যেকটা লেকচার সিটে রয়েছে। এগুলো আইডেন্টিফাই করে আপনাকে লিখতে হবে। আর আপনি যদি যে প্রশ্নগুলোর উত্তর পারবেন না তা পরবর্তী ক্লাসের শুরুতে করবেন, তখন আপনাকে এগুলোর উত্তর বলে দেওয়া হবে। তো এবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। প্রশ্ন যখন আপনারা করবেন, কেউ অতিরিক্ত কথা বলবেন না, অন্যান্য কথা বলার চেষ্টা করবেন না, শুধু আপনারা প্রশ্নগুলো করবেন। আমরা এখন আপনার প্রশ্নোত্তর পর্ব নিব। আমি আবারও বলছি, প্রশ্নোত্তর পর্ব যখন আমাদের চলবে, তখন আপনারা কেউ প্রশ্ন অতিরিক্ত কথা বলবেন না, আপনারা সবাই যার যেটা প্রশ্ন আছে সেটা করবেন। যদি অতিরিক্ত কথা বলি আমরা, তাহলে আমাদের এখানে সমস্যা হচ্ছে। আমরা এবার প্রশ্ন নিতে যাচ্ছি। আপনাদের যে মিউট অপশন রয়েছে, এটি আমরা এখন উঠিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া 14 নম্বর পৃষ্ঠাটা ওই যে বিশ্বায়নে বাংলাদেশ স্মরণীয় যা কিছু, এটা কি পড়বো ভাইয়া? হ্যালো, যে আমি আপনার তথ্য প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনি প্রশ্নটা আবার করেন। ভাইয়া বললাম 14 পৃষ্ঠা বাম কলামে বিশ্বায়নে বাংলাদেশের স্মরণীয় যা কিছু, এটা কি পড়বো? জি জি, এটা পড়বেন, এখান থেকে আপনাদের প্রশ্ন হয়। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হয়, এটা পড়বেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া 6 পৃষ্ঠার আচার্য সম্পর্কে কি বললেন? আরে আচার্য সবাই বললো হয় ভাইয়া। জি ভাই, আচার্য ওইটা কি ভাইয়া? আচার্য শব্দের অর্থ হচ্ছে আপনার আচার্য, এটা হচ্ছে বাংলা শব্দ, আর ইংরেজি শব্দ হলো আপনার চ্যান্সেলর। ভাইয়া আচার্যটা হচ্ছে যতগুলো সম্মিলিত বিশ্ববিদ্যালয় রয়েছে, সকল বিশ্ববিদ্যালয়ের যিনি আপনার প্রধান, তাকে বলা হয় আপনার আচার্য। তিনি হবেন রাষ্ট্রপতি। যখন যিনি আর রাষ্ট্রপতি থাকবেন, উপাচার্য ভাইয়া? উপাচার্য হচ্ছে আপনার শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান, শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, তাকে বলা হয় উপাচার্য। এটি বাংলা শব্দ, আর এর ইংরেজি হচ্ছে আপনার ভাইস চ্যান্সেলর। ভাইয়া আপনাদের ক্যামেরা গুলো অন করার দরকার নাই ভাই, কারণ এটা অন্যের ডিস্টার্ব হচ্ছে। বলতেছি অধ্যক্ষ এবং অধ্যাপকের মধ্যে পার্থক্যটা কি? আমি আপনার প্রশ্নটা আবার করেন প্লিজ। বলতেছি অধ্যক্ষ এবং অধ্যাপকের মধ্যে পার্থক্যটা কি? একজন কলেজের যিনি প্রধান, তাকে বলা হয় আপনার অধ্যক্ষ, আর অধ্যাপক এটা একটা পদবি। শিক্ষা ক্ষেত্রে আপনার লেকচারার রয়েছে, সিনিয়র লেকচারার রয়েছে, এভাবে করে আপনার একটা পদবি হচ্ছে অধ্যাপক। ভাইয়া অনেকগুলো অধ্যাপক একটা কলেজে থাকতে পারেন, কিন্তু প্রধান তো থাকবেন একজন, তিনি হবেন অধ্যাপক। ভাইয়া প্রক্টর কি ভাইয়া? প্রক্টর হচ্ছে আপনার যিনি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাকে বলা হয় প্রক্টর। এটা বিশ্ববিদ্যালয়ে এটা ব্যবহার করা হয় আপনার। এটা ভাইয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টা কি?
উন্মুক্ত ভাইয়া, বিশ্ববিদ্যালয় দ্বিপাক্ষিক বা তাদের বাংলাদেশ হয়। ওপেন ইউনিভার্সিটি যেটা, এটা আপনার প্রতিষ্ঠিত হয় 1991 সালে যত সম্ভব। আর এটি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় যেখানে কোনো অ্যাডমিশন হয় না বা ভর্তি পরীক্ষা হয় না, এখানে এমনিতে আপনার অংশগ্রহণ করা যায়। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এখানে আপনার যেটা করা হয়েছে, যারা কর্মজীবী মানুষ বিভিন্ন কারণে তারা আপনার শিক্ষা গ্রহণ বা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারেনি, তারা এখানে গিয়ে ভর্তি হয়ে তারা দীর্ঘমেয়াদী শিক্ষা গ্রহণ করতে পারে। ভাই আমার ভাইয়া। আগের থেকে একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের সময় প্রধান সেনাপতি ওই সময় আমাদের মুক্তি বাহিনীর যিনি সর্বাধিনায়ক বা মুক্তিযুদ্ধে যিনি বাংলাদেশের সেনা প্রধান ছিলেন, মোহাম্মদ আতাউল গনি ওসমানী, এমএজি ওসমানী, তিনি ঢাকা শহর থেকে অনেক দূরে অবস্থান করছিলেন, প্রায় মেহেরপুর অংশের দিকে। তো যেহেতু তিনি আপনার দূরবর্তী জায়গাতে ছিলেন, এই কারণে আপনার তিনি যেতে পারেননি। কারণ তিনি যেতে গেলে আরো আপনার ওই সময় যেহেতু রাস্তাঘাট একেবারে নষ্ট হয়ে গেছিল বা তাকে হেলিকপ্টারে নেওয়ার মতো সময় ছিল না, তড়িঘড়ি করে আত্মসমর্পণ অনুষ্ঠানটি যেহেতু করা হয়। আর ওখানে আপনার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা বাংলাদেশের আবার কেউ ছিল না, যিনি ছিলেন আপনার জগৎজিৎ সিং অরোরা, এই জন্য তাকে আপনার প্রতিনিধিত্ব করতে হয়েছিল। ভাইয়া, ভাইয়া, রামুসার ভাইয়া। জায়গাটা কোথায়? আমাদের পার্থক্য কি? একজন বলেন প্লিজ। ভাই, উপজেলা বলতেছি- পরিষদ এবং উপজেলা প্রশাসনের মধ্যে পার্থক্য কি? উপজেলা পরিষদ যেটা হচ্ছে আপনার এখানে জনগণের ভোটে যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের মাধ্যমে এটা আপনার চালানো হয়, এটাকে বলা হয় আপনার উপজেলা পরিষদ। আর উপজেলা প্রশাসন এটা আপনার বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরিচালনা করা হয়, যেখানে আপনার বিসিএস কর্মকর্তাদের দ্বারা এটা পরিচালিত হয়। উপজেলা ভাইয়া। প্রশাসন প্রধান হন। ভাইয়া ভাইয়া, মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে? এটা আপনাদের লেকচার শিটে আপডেট করা আছে। বাংলাদেশের ভাইয়া। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর কাজী শহীদুল্লাহ। 54 নম্বর প্রশ্নটি যেহেতু বিগত বছরে 18-19 সালের প্রশ্ন, ওটা আপনারা প্রশ্নতে আপনারা আপডেট করে নিতে হবে যে আপনার ডক্টর কাজী শহীদুল্লাহ। ভাইয়া বলেন। ভাইয়া, যে পৌরসভা আমাদের সম্প্রতি দেখলাম মানে 330টি হবে, কিন্তু আপনি বলেন 327টি। পৌরসভা 327টি, বাকিগুলো এখনো অনুমোদন বা কার্যক্রম হয়নি, এগুলো প্রস্তাবিত আপনার টিকার বইটিতে প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবগুলো বিভিন্ন জায়গায় আপনার 330 বা 327টি যা সঠিক নয়। এই পর্যন্ত 327টি, হ্যাঁ এগুলো পরবর্তীতে বাড়তে পারে। ভাইয়া 6 পৃষ্ঠায় জানতে হবে। হ্যালো, দুর্নীতি দমন কমিশন থেকে একটা প্রশ্ন আছে। 49 নম্বর প্রশ্নে ভাইয়া বিচারপতি সুলতান হোসেন শাহ লেখা আছে। আর প্রথম দুর্নীতি দমন কমিশন মিস্টেক হয়েছে, খানের জায়গায় শাহ লেখা আছে, খানটা কেটে আপনার শাহটা কেটে খান করে নেন, তাহলে হবে। ভাইয়া, 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর প্রশ্ন। বুঝেন, আবার বলেন। ভাই, 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি দেখেন, বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট। এটা আপনার যেহেতু বলছে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থা বলতে আমরা আপনার যেটা বুঝছি প্রধানত, তাহলে এটা হচ্ছে 2 স্তর। কিন্তু স্থানীয় সরকার কাঠামো বলতে গ্রাম অঞ্চলটাকে বোঝায়। এই ক্ষেত্রে আপনারা 3 স্তরটা অ্যানসার এখানে করলেও ভুল হবে না, যেহেতু গ্রাম স্তরটাকে বোঝায়, এখানে জন্য আপনার 3 করা হয়েছে। 61 নম্বর জায়গাতে কি হবে? এটা আপনার অ্যানসারটা সঠিক করবেন আপনারা 2 স্তর। ক নাম্বার সঠিক অ্যানসার করবেন 2 এর ক, 2 স্তর করবেন। গ্রাম অঞ্চল থাকলে 3 করবেন, শহর অঞ্চল থাকলে 2 করবেন। হ্যাঁ, 161টা একটু দেখেন তো। 161 নম্বর প্রশ্ন। আচ্ছা, আপনারা সবাই দেখেন প্রশ্নটার উনি কি সমস্যা অনুভব করছে, আমাদের সবার সমাধান হবে। 161 নম্বর প্রশ্ন যেটা আছে আপনার, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ভৌগোলিক পণ্য কোনটি? জামদানি শাড়ি, ঠিক আছে। 126 নাম্বারটা একটু দেখো। হবে না? জি প্রথমে ইলিশ দেওয়া আছে, ওটাও তো হবে। আরে ভাই, ইলিশ দ্বিতীয় জিআই পণ্য, ইলিশ দ্বিতীয়। নাম্বারটা নৈতিক। 26 নাম্বার নৈবেত্তিক, এটা আপনাদের তখন বলেছে, তার মানে আপনি ক্লাস করেন নাই। শুনতে পাই তখন নেট প্রবলেম। সমাজ বিজ্ঞানী অগস্ট পথের মতে সমাজ হলো খ নাম্বার উত্তর হবে এটা আপনার। খ নাম্বার, সমাজের বিভিন্ন অংশের মধ্যে ঐক্য।
জি আর বলেন কারণ আপনাদের শুধু যে লেকচার সিটের মধ্যে থেকে করতে হবে তা নয়, চাইলে আপনারা লেকচার সিটের বাইরে থেকেও প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন ভাইয়া করার রামসার আপনাদের কনভেনশন দিলাম। নিয়ে একটা মানে ইয়া করে জি ভাইয়া, রামসার কনভেনশন রামসার কনভেনশন এটা একটা হলো সনদ। আপনার এখানে বিভিন্ন আইন দ্বারা বা বিভিন্ন ভালো ভালো কথা লেখা আছে, যে কথাগুলো হচ্ছে এরকম যে আপনাকে যে অংশটাকে রামসার কনভেনশন বা রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হবে, ওই প্রদেশ ওই অংশটুকুর সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবগুলো হচ্ছে আপনার ওই দেশের রাষ্ট্রের বা ওই দেশের সরকার প্রধানের। এটা যদি এখন টাঙ্গুয়ার হাওরের আশেপাশে এমন কোনো কাজ করা যাবে না যার কারণে টাঙ্গুয়ার হাওর প্রাকৃতিক পরিবেশটা হুমকির মধ্যে পড়ে। এটা আপনার হচ্ছে রামসার সাইট। এগুলো সবগুলোকে দেওয়া হয় না, যেগুলো আপনার গুরুত্বপূর্ণ সেগুলোতে এটা আপনার দেওয়া হয়। ভাইয়া বাংলাদেশের রেডিও স্টেশন কয়টি? এখন দেখ বাংলাদেশের রেডিও স্টেশন কয়েকটি, কমিউনিটি রেডিও কয়েকটি, এগুলোর উত্তর আমরা এখন নিব না, কারণ আপনাদের পরীক্ষা হতে আরো অনেক সময় বাকি রয়েছে, প্রায় মাস চারেক সময় বাকি আছে। এর মধ্যে আরো তথ্যগুলো আপনাদের আপডেট হবে। তখন আপনারা লিখতে লিখবেন একটা, পরীক্ষার আগের রাতে পড়বেন ওটাই, তখন ভুল অ্যান্সারটা হয়ে যাবে। আপনারা ফাঁকা আসলে ফাঁকাই থাক, যেগুলো চেঞ্জ হবে এগুলো আপনি আপনাদের অ্যান্সার করে দিচ্ছি না। এগুলো একেবারে সাম্প্রতিক যে সিট সেটাতে দেখবেন, বর্তমানে 15টি ওটা দরকার নাই, একেবারে সাম্প্রতিক সিটে দেখবেন, ওটা নতুন করে পড়ার কোনো প্রয়োজন নেই। ভাইয়া, বেগম আর সাপ্তাহিক বেগম এই দুটা কি একই সংবাদপত্র না আলাদা? আমি বুঝিনি, আবার বলে। বেগম এবং সাপ্তাহিক বেগম এই দুটা কি একই সংবাদপত্র না আলাদা? জি জি জি, এই দুইটা একই সংবাদপত্র। ভাইয়া এটা তো নাম তো আলাদা দেওয়া আছে, নূরজাহান বেগম দেওয়া আছে একটা, আরেকটা হলো যে সুফিয়া কামাল। হ্যাঁ, বিষয় যখন 1947 সালে বেগম পত্রিকা যখন প্রকাশিত হয়, তখন এর সম্পাদক ছিলেন আপনার সুফিয়া কামাল। তিনি 1952 সাল পর্যন্ত এর সম্পাদক ছিলেন। আর 1952 সাল থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 2018 সাল পর্যন্ত আপনার যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন আপনার নূরজাহান বেগম। তাহলে সাপ্তাহিক বেগম এবং বেগম একই কথা। যদি প্রশ্নটা হয় বেগম পত্রিকার সম্পাদক কে, তাহলে আপনার অপশনে যদি সুফিয়া কামাল থাকে তাহলে অ্যান্সার সুফিয়া কামাল করবেন, কারণ তিনি প্রথম ছিলেন। আর অপশনে যদি সুফিয়া কামাল না থাকে তাহলে নূরজাহান বেগম। বা যদি প্রশ্নটা করে যে দীর্ঘদিন কে ছিলেন, দীর্ঘদিন কে ছিলেন যদি বলে তাহলে উত্তরটা তখন হবে নূরজাহান বেগম। ভাইয়া বলেন। আমাদের হচ্ছে লেকচার 7 এর 78, 79, 80, 81 মানে হচ্ছে আপনার। আমার কাছে তো নাম্বার নেই, আচ্ছা আপনি প্রশ্নটা বলেন। ও আচ্ছা, ওই যে বাংলাদেশে হচ্ছে বিশ্বে চালুকৃত প্রথম 1G 2G 3G 4G যে ফোনগুলো আছে, এগুলা মানে সালগুলা যদি বলতেন, বিশ্বে কখন চালু হয় আর বাংলাদেশে কখন চালু হয়? আচ্ছা, এগুলো আপনাদেরকে আমি পরবর্তী একটা দিনে বলবো। এগুলো আপনাদের যতগুলো প্রশ্ন আছে এগুলো নিয়ে সলভ ক্লাস হবে। এখন আপনারা এটা দিলে আরেকজন মানে এগুলো দিলে তো প্রশ্ন শেষে আছে, অনেকের এগুলো থেকে প্রশ্ন হবে, তখন একজন বলবো আপনার উত্তরটা দিচ্ছি, অন্যজনের আমি দিচ্ছি না। তো এই জন্য আপনারা এটা অপেক্ষা করেন, এগুলো সলভ ক্লাস হবে। সলভ ক্লাস হলে আপনাদের এগুলো সব উত্তর তখন আপনারা পেয়ে যাবেন। আপাতত আমি জানার পরেও আপনাকে জানাতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, কারণ এখান থেকে অনেক অজস্র প্রশ্ন হবে। হ্যাঁ, যেখান থেকে আমি এত দূর আমি যাওয়ার চেষ্টা করছি না, ওটা পরে আপনাদের ইনশাআল্লাহ। ভাইয়া বলতেছি যে উপজেলা এবং মহকুমার মধ্যে পার্থক্যটা কি? উপজেলা আর মহকুমা, মহকুমা বলা হতো আগে আপনার মুঘল আমলে, ব্রিটিশ আমলে এটা আপনার ইউনিয়ন কো বলা হতো, মহকুমা ছোট কোনো একটা জায়গা আর কি। এখন এটা আধুনিক নাম দেওয়া হয়েছে, জেলা করা হয়েছে, উপজেলা করা হয়েছে, আপনার ইউনিয়ন করা হয়েছে। মহকুমা বলে এখন কোনো শব্দ নাই বাংলাদেশে। বলেন আর কোন প্রশ্ন আপনাদের কারো? ভাইয়া থানার সামনে মডেল থানা কখন নির্মাণ হয়? ব্যবস্থা প্রবর্তন কত সাল? প্রবর্তন করা হয় 1982 সালে, আর এটা চালু করা হয় 1985 সালে, আর নামকরণ করা হয় 1983 সালে। আর আপনাদের ভাইয়া ট্রমা সেন্টারটা কি? ট্রমা সেন্টার হচ্ছে কি আপনার রাস্তার পাশে এই হাসপাতালগুলো করা হয়, যারা আপনার সড়ক দুর্ঘটনায় আপনার যারা আহত হয় তাদেরকে যে আপনার চিকিৎসা দেওয়া হয়, সাময়িক চিকিৎসা, এটাকে বলা হয় ট্রমা সেন্টার। বলেন। ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
আর আপনারা আপনাদের যে দায়িত্ব পড়ালেখা এটা আপনারা ভালোভাবে করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী দিন দেখা হবে 9 নম্বর লেকচার শিট নিয়ে। আপনাদের যদি সেদিন প্রশ্ন থাকে আপনারা শুরুতে করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া